শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এখনো। Wait. গতকাল থেকে ফেসবুক, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব মানে ডাউন হয়ে আছে। মানে কোনো কিছুই প্রপারলি কাজ করতেছে না। মানে আমি কমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। দুইজন কমেন্ট করছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু কি কমেন্ট করছেন এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, মুসিবত। একটু অপেক্ষা করেন, কারণ কমেন্ট দেখতে না পারলে তো ঝামেলা, বুঝতে পারবো না আসলে কি অবস্থা। হ্যাঁ, এবার ঠিক আছে। শোনা যাচ্ছে না? ওকে, ফাইন। দেখেন, আজকে আজকে আমরা পড়বো হচ্ছে প্রফিট লস বা লাভ ক্ষতি। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজের মতো এখান থেকে অনেক প্রশ্ন আসে। বিভিন্ন চাকরির পরীক্ষা বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, আইবিএর অনেক জায়গাতে এই অধ্যায় থেকে মানে একটা কমন একটা অধ্যায়, প্রশ্ন আসবেই। একটা হোক, দুইটা হোক, আর তিনটা হোক, প্রশ্ন আসবেই। এবং লাভ ক্ষতির বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানি, যে কখন আমাদের লাভ হচ্ছে, কখন আমাদের ক্ষতি হচ্ছে। বাদ বাকি যে বিষয়গুলো আছে, যদি কোনো টেকনিক্যাল বিষয় থাকে, যে সেগুলো আমরা প্রশ্ন সলভ করতে করতেই মানে বুঝতে পারবো যে আসলে কিভাবে বিষয়গুলো ডিল করতে হবে। ঠিক আছে? এবং এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে লাভের বিষয়টা বা ক্ষতির বিষয়টা সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। ঠিক আছে? লাভের বিষয়, যে আমার একটা ব্যবসা করে আমার লাভ হয়েছে না আমার ক্ষতি হয়েছে, এই জিনিসটা ডিপেন্ড করবে যে আমি জিনিসটা কত টাকা দিয়ে কিনছি। অর্থাৎ লাভ ক্ষতির পুরো বিষয়টাই ক্রয় মূল্যের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে? কিছু কিছু জায়গা আছে, কিছু জায়গা আছে যেখানে আপনাকে প্রশ্ন উল্লেখ করে দিবে যে বিক্রয় মূল্যের উপরে লাভের আপনি কত পার্সেন্ট লাভ করছেন, বা বিক্রয় মূল্যের উপরে আপনি কত পার্সেন্ট ক্ষতি করলেন। যখন আপনাকে একদম স্পেসিফিক উল্লেখ থাকবে যে আপনাকে লাভের হারটা বা ক্ষতির হারটা বিক্রয় মূল্যের উপর দেখাতে হবে, তখন সেই হিসাব আলাদা। যদি কোনো কিছু না বলা থাকে এরকম, তাহলে বুঝবেন যে লাভ ক্ষতির পুরো বিষয়টাই ডিপেন্ড করবে আমার কস্ট প্রাইসের উপরে, যে আমার কস্ট প্রাইস কত, তার উপরে ডিপেন্ড করবে যে লাভ ক্ষতি কত হবে। ঠিক আছে? এই একটা জিনিস মাথায় রাখলে পুরো বিষয়টা এমনিতেই ইজি হয়ে যাবে। আসলে আমরা শুরু করে দিই। দেখেন, এক নম্বরে কি বলতেছে যে এ সার্টেইন রেডিও কস্টস এ শপকিপার টাকা 64। বলতেছে যে একটা রেডিওর দাম 64 টাকা। অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল ইট ইফ হি ইজ টু মেক এ প্রফিট অফ 20% অন দ্য সেলিং প্রাইস। ঠিক আছে? এখানে বলতেছে যে একটা রেডিওর দাম 64 টাকা। এখন এটা কত দামে করলে, কত দামে বিক্রি করলে আপনার 20% মুনাফা হবে, লাভ হবে, 20% লাভ হবে বা মুনাফা হবে। ঠিক আছে? খেয়াল করে দেখেন, এখানে পার্সেন্টেজে যেরকম আমরা সমস্ত কিছুকে মানে কোনো কিছু ধরে নেওয়ার প্রয়োজন হইলে আমরা সেখানে এক্স না ধরে হয়তো 100 ধরছি। এই প্রফিট লসের ক্ষেত্রেও আমরা সেম কাজটা করব, যে আমার যখন কোনো কিছু ধরে নেওয়ার প্রয়োজন পড়বে তখন আমরা সেটাকে 100 ধরে নিব। ঠিক আছে? 100 ধরে নিলে হিসাবটা আমার সহজ হবে। সো এখানে প্রশ্নে আপনাকে বলেই দিচ্ছে যে কস্ট প্রাইস 64 টাকা,
আমি 20% লাভে বিক্রয় করব কত টাকায়, সেটা তুমি আমাকে বের করে দেখাও। 20% লাভে আমি কত টাকায় জিনিসটা বিক্রয় করব, এটা বের করে দেখাইতে হবে। তাহলে খেয়াল করেন, লাভ কিভাবে, মানে সেলিং প্রাইস আমি কিভাবে বের করব। আপনি বলবেন যে যেহেতু এখানে লাভ করতে বলতেছে, লাভ হবে, তার মানে এই যে কস্ট প্রাইস, এইটার সাথে যখন আমরা প্রফিটকে যোগ করে দিব, তখন আমরা কি পেয়ে যাব, সেলিং প্রাইস পেয়ে যাব। তো কস্ট প্রাইস তো দেওয়াই আছে যে 64 টাকা, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। প্রফিট কত হবে আপনাকে বলেই দিছে যে প্রফিট করতে হবে 20%। তাহলে প্রফিট কার উপরে করা লাগে, কস্ট প্রাইসের উপরে করা লাগে। তাহলে এই যে 64-র ওপরে আমরা কি করব, এই যে 20% প্রফিট করব। তাহলে এইটা হচ্ছে আমার কস্ট প্রাইস, আর এই যে এই অংশটা হচ্ছে আমার প্রফিট। এই দুইটা যোগ করে দিলেই আমরা এখানে সেলিং প্রাইসটা পেয়ে যাবো যে আমার সেলিং প্রাইসটা কত হবে। তাহলে দেখেন, হিসাব করেন, 64 যোগ এখানে 20 দিয়ে যদি 100-কে ভাগ করে দেন তাহলে 5 বার যাবে। 5 দিয়ে যদি 64-কে আপনারা ভাগ করে দেন তাহলে 5 বারং 60, হাতে থাকে 4, তাহলে 5 8 40, তাহলে 12.8, অর্থাৎ 64 যোগ 12 টাকা 80। অর্থাৎ এইটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার প্রফিট। দুইটা যোগ করে দিলে সেলিং প্রাইস আমি কত পাবো, এই যে 76 টাকা 80 পয়সা পেয়ে যাব। তাহলে এই যে উত্তর কোনটা হবে, অপশন বি হবে, যে আমার সেলিং প্রাইস হচ্ছে 76 টাকা 80 পয়সা। এই জিনিসটা আপনি এইভাবেও করতে পারেন। আবার আপনি যেহেতু পার্সেন্টেজ করে আসছেন, তার মানে এখন একটু হইলেও মানে বুঝতে শিখছেন বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে। আমরা এখানে কস্ট প্রাইস, প্রফিট এইভাবে আলাদা আলাদা করে না লিখে এইভাবেও করতে পারি। যেহেতু আমাকে 20% প্রফিট করতে হবে, তো আমি বলছিলাম পার্সেন্টেজে যে কোনো কিছু যদি 20% বৃদ্ধি পায়, 20% কমে যায়, এখানেও তাই, যে কোনো কিছু যদি 20% লাভ হয় বা 20% ক্ষতি হয়, তাহলে সেটা কতর উপরে হবে, 100-র উপরে হবে। তাহলে আমরা এখানে সেলিং প্রাইস যেহেতু বের করব, তার মানে এখানে বলতেছে যে 100-র ওপরে তুমি 20% প্রফিট করবা, তার মানে 120 টাকায় জিনিসটা বিক্রি করতে হবে। 100 টাকার জিনিস আমি 120 টাকায় বিক্রি করব। তাহলে বিষয়টাকে এইভাবে বারবার না লিখে একবারে আমরা লিখতে পারি যে 64 গুণন 120 ডিভাইডেড হচ্ছে 100, এইটা কত বের করে দেন। তাহলে এখানে 20 দিয়ে 6 বার যাবে, এখানে 20 দিয়ে 5 বার যাবে, 5 এখানে কতবার যাবে, এই যে 12 দশমিক কতবার দেখলাম, 8 বার। তাহলে দেখেন 6 বারণ কত, 72, 6 আসটা 48, তাই না। তাহলে 72 যোগ 6টা 48 মানে হচ্ছে 4.8, তাহলে 72×4 = 76.8। ঠিক আছে, এইরকম এক লাইনেও আপনি সলভ করতে পারবেন, বা এইভাবে আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, কারণ যখনই আপনাকে বলবে যে 20% মুনাফা হচ্ছে বা 20% লস হচ্ছে, তখনই বলবেন যে কাজটা 100-র উপরে হচ্ছে। 100 থেকে 20% বাড়লে মুনাফা, 100 থেকে 20% কমলে সেটা ক্ষতি। তো 76 টাকা 80 পয়সা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন 2 নম্বরে কি বলতে, যে এ ট্রেডার incurs a loss of 10% on cost of an item on selling it. If he could sell it at টাকা 1500 more, he could make a profit of 20% on cost. What was the cost of the item in 1000 টাকা? বলতেছে যে একজন ব্যবসায়ী একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতি শিকার হয়েছে। একজন ব্যবসায়ী একটা জিনিস বিক্রি করে দিছে, এতে করে তার 10% ক্ষতি হয়েছে। তারপরে বলতেছে যে যদি সে জিনিসটা 1500 টাকা বেশি দামে বিক্রি করত, যদি সে জিনিসটা 1500 টাকা বেশি দামে বিক্রি করত, তাহলে তার 20% মুনাফা হতো। জিজ্ঞাসা করছে যে তাহলে জিনিসটার দাম হাজারে কত, মানে কত হাজার টাকা জিনিসের দাম। হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য আইটেম ইন 1000 টাকা, তাহলে জিনিসটার দাম কত হাজার টাকা। তাহলে খেয়াল করেন, আমি তো জানি না এখানে আমার কস্ট প্রাইসটা কত। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ভাই আমি জিনিসটা 100 টাকা দিয়ে কিনছি, ওকে ফাইন। আর প্রথমে বলতেছে যে জিনিসটা বিক্রি করে আমার 10% ক্ষতি হবে। তাহলে আমি বলি যে ভাই আমার যে সেলিং প্রাইস,
এই সেলিং প্রাইস 1 কত, 100 টাকার উপরে যদি 10 টাকা ক্ষতি হয়ে যায়, তার মানে জিনিসটা আমি 90 টাকায় বিক্রি করছি। এরপরে বলতেছে যে জিনিসটা যদি 1500 টাকা বেশি দামে বিক্রি করতাম, মানে যেই দামে বিক্রি করছি সেই দামে বিক্রি না করে যদি আরো 1500 টাকা বেশি দরে বিক্রি করতাম, তাইলে আমার 20% মুনাফা হইতো। ঠিক আছে, তাহলে আমার সেলিং প্রাইস 2 কত, 20% মুনাফা মানে কত, 100 টাকার জিনিস 120 টাকায় আমি বিক্রি করতে পারতাম। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন তো, এই যে সেলিং প্রাইস 1 আর সেলিং প্রাইস 2 পার্থক্য কত। এখানে 90 টাকার বদলে জিনিসটার দাম 100 টাকা, আমি 90 টাকায় বিক্রি করছি, তাই আমার 10% ক্ষতি হয়েছে। সো আমি যদি জিনিসটা 90 টাকার বদলে 120 টাকায় বিক্রি করে দিই, তাহলে আমার কি হবে, 20% মুনাফা হবে। তাহলে 90 টাকার বদলে যদি 120 টাকায় বিক্রি করি, এখানে আমি কত টাকা বেশি দরে বিক্রি করতেছি, 90 টাকায় বিক্রি না করে 120 টাকায় বিক্রি করতেছি। তার মানে আমাদের বোর্ডে আমি জিনিসটা 30 টাকা বেশি দামে বিক্রি করলে আমার 20% মুনাফা হচ্ছে। সো আমার বোর্ডে যেটা 30 টাকা বেশি, প্রশ্নে সেটাই বলতেছে যে 1500 টাকা বেশি। তাহলে 30 সমান সমান 1500 হইলে 1 সমান সমান কত হবে, শূন্য শূন্য কেটে দেন, 3 দেড়শোর ভিতরে যাবে 50 বার। আমাকে বের করতে হবে যে আমার কস্ট প্রাইস কত। সো কস্ট প্রাইস হচ্ছে আমার 100 টাকা। তাহলে 100 আর 50 গুণ করে দিলে উত্তর কত হয়ে যাবে, এই যে 5000 টাকা হয়ে যাবে। তাহলে বলতেছে যে কত হাজার টাকা, এই যে 5000 টাকা উত্তর। আজকে প্রচন্ড ঠান্ডা, লাস্ট 3 দিন থেকে কোনো রোদ ওঠে না বগুড়া, মানে এত খারাপ অবস্থা, কুয়াশা, রাত্রেবেলা এত কুয়াশা পড়ে মনে হয় যে বৃষ্টি হচ্ছে, এমন একটা সিচুয়েশন। আজকে সকালে একদম বেশি ঠান্ডা লাগতেছে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন তিনে কি বলা হচ্ছে যে এ বাইসাইকেল অরিজিনালি কস্ট $100 and was discounted 10%. After 3 months, it was sold after being discounted another 15%. How much was the bicycle sold for? এখানে বলা হচ্ছে যে একটা সাইকেলের অরিজিনাল দাম $100, তো বলতেছে যে এটার উপরে 10% ডিসকাউন্ট দেওয়া হলো। আফটার 3 মান্থস, 3 মাস পরে এই সাইকেলের উপরে আবার 15% ডিসকাউন্ট দেওয়া হলো। ঠিক আছে, কি বলতেছে যে একটা সাইকেলের দাম $100, প্রথমে আমি 10% ডিসকাউন্ট দিছি, 3 মাস পরে আমি আবার 15% ডিসকাউন্ট দিছি। বলতেছে যে তাহলে সাইকেলটা কত টাকায় বিক্রি করবে, মানে সাইকেলটার বিক্রয় মূল্য কত, এটা বের করো। কথা বুঝছেন কিন্তু, একটা জিনিস 100 টাকা দাম, প্রথমে আমি 10% ডিসকাউন্ট দিলাম, তারপরে 3 মাস পরে হোক আর 6 মাস পরে হোক আমি আবার তার উপরে কি করতেছি, 15% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে জিনিসটা আমি কত টাকায় বিক্রি করে দিচ্ছি, এটা বের করতে হবে। সেটা সহজ জিনিস না, যে ভাই আমার প্রথমে জিনিসটার দাম কত ছিল, 100 ছিল, তাহলে বলতেছে যে এখান থেকে 10% ডিসকাউন্ট দিতে হবে। তো ঠিক আছে, 100-র উপর 10% ডিসকাউন্ট দিলে জিনিসটা কত টাকায় বিক্রি করব, 90 টাকা। বলতেছে যে 3 মাস পরে আরো 15% ডিসকাউন্ট দেওয়া লাগবে। তো ঠিক আছে, এই 90-এর উপরে আমাকে 3 মাস পরে আরো আমি কি করতেছি, 15% আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সো 90-এর 15% কত। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমরা পার্সেন্টেজে বারবার দেখে আসছি যে 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 3/20। তাহলে এই যে 90-এর 3/20 মানে কত, শূন্য শূন্য কেটে দেন, 3 নং 27, 2 দিয়ে 27কে ভাগ করলে কত হবে, 13.5। অর্থাৎ 90 টাকার জিনিস 15% কমে, অর্থাৎ 13 টাকা 50 পয়সা কমে আমাকে বিক্রি করতে হবে। তাহলে সেলিং প্রাইস কত হবে, 90 বিয়োগ 13 টাকা 50 বাদ দিলে কত হবে, এদিকে যদি 5 বাদ দেয়, ওকে 76.5 হয়ে যাবে, 76.5, অর্থাৎ 76 টাকা 50 পয়সা হয়ে যাবে।
বোঝা গেছে যে 100 টাকার জিনিস প্রথমবারে 10% ছাড় দেব, তারপর আবার 15% ছাড় দিয়ে আমি কত টাকা বিক্রি করব? 76 টাকা 50 পয়সায় বিক্রি করব। হ্যাঁ, গ্রামের দিকে ঠান্ডা বেশি। প্রভাগে তো এমনিতেই প্রচন্ড শীত পড়ে। এই মাসটাই আপনার ডিসেম্বরের এই বাকি আর কয়েকদিন, আর আজকে কয় তারিখ, 11 তারিখ কি 12 তারিখ, ডিসেম্বর মাসটা আর জানুয়ারি মাসটা, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তো গরমই পড়ে যাবে, ফ্যান চালাইতে হবে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন চারে কি বলা হচ্ছে যে এ ট্রেডার ইনকার্স এ লস অফ 10% ফ্রম সেলিং অ্যান আইটেম if the selling price was টাকা 200 more he would have made a profit of 15%. what was the cost of the item? এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, আইবি সবচেয়ে বেশি এই টাইপের প্রশ্নগুলো দেয়। কিছুক্ষণ আগে আমরা এটা করে আসছি। বলতেছে যে একজন বিক্রেতা একটা জিনিস বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হবে, যদি সে জিনিসটা 200 টাকা বেশি দামে বিক্রি করত তাহলে তার 15% মুনাফা হতো। তো জিজ্ঞাসা করছে যে জিনিসটার ক্রয় মূল্য কত, এটা বের করে দেয়। দেখেন আমরা এখানে ধরেই নিব যে ভাই জিনিসটা আমি কিনছি 100 টাকা দিয়ে, আমি যখন 10% ক্ষতিতে বিক্রি করতেছি তখন আমার বিক্রয় মূল্য 90 টাকা, আবার যখন আমি জিনিসটা 200 টাকা বেশি দরে বিক্রি করতেছি তখন আমি 15% মুনাফা করতেছি, অর্থাৎ তখন জিনিসটার দাম হবে কত, 115। তাহলে প্রথম বিক্রয় মূল্য থেকে দ্বিতীয় বিক্রয় মূল্য আমার কত টাকা বেশি? আপনি বলবেন যে ভাইয়া এখানে 25 টাকা বেশি, 25। সো আমাদের বোর্ডে যেটা 25 বেশি, প্রশ্নে সেটা কত বেশি, 200 বেশি। তাহলে 25 পার্ট 200 হলে 1 পার্ট কত হবে, 8 হবে। আমাকে বলছে যে এই যে কস্ট প্রাইসটা কত, আলহামদুলিল্লাহ, তাহলে কস্ট প্রাইসটা কত, তাহলে এই 100 সমান সমান কত হয়ে যাবে, এই যে 800 টাকা হয়ে যাবে। এই যে অপশন এতে উত্তর আছে। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ কি বলতেছে যে এ ম্যান মেড এ লস অফ 20% অন হিজ কস্ট বাই সেলিং এ পেন এট টাকা 200। বলতেছে যে একজন মানুষ 200 টাকায় একটা কলম বিক্রি করার ফলে তার 20% ক্ষতি হবে। হোয়াট শুড বি হিজ সেলিং প্রাইস ইন টাকা ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 10% অন কস্ট? বলতেছে যে সে যদি 10% লাভ করতে চায় তাহলে কলমটা কত টাকায় বিক্রি করবে। 10% লাভ করতে চাইলে কলমটা কত টাকায় বিক্রি করতে হবে এটা বের করা লাগবে। তো ভালো, আমরা যদি ধরে নেই যে কলমের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 200 টাকায় বিক্রি করার ফলে তার 20% ক্ষতি হয়ে গেছে, তাহলে এই যে সেলিং প্রাইস 1, 100-র উপরে 20% ক্ষতি মানে হচ্ছে জিনিসটা 80 টাকায় বিক্রি করছে। এখন বলতেছে যে যদি সে 10% প্রফিট করতে চায় তাইলে কত টাকায় বিক্রি করবে, তাহলে এই যে সেলিং প্রাইস 2 এটা কত হবে, 100-র উপরে 10% প্রফিট করবে, তার মানে হচ্ছে 110। তো এই যে সেলিং প্রাইস 80, 20% ক্ষতিতে সেলিং প্রাইস আমার কত, 80। এই 80-র মানটা প্রশ্নে দেওয়াই আছে যে 80-র মানই হচ্ছে কত, 200। কারণ 20% ক্ষতিতে যখন বিক্রি করছে তখন জিনিসটা 200 টাকায় বিক্রি করছে, তার মানে এখানে আমরা 20% ক্ষতিতে যখন জিনিসটা বিক্রি করছি তখন দাম ছিল 80 টাকা। এই 80 সমান সমান কত, 200। আমাদেরকে বের করতে হবে 110 সমান সমান কত,
তাহলে 200 গুণন হচ্ছে 110 ডিভাইডেড হচ্ছে কত 80, শূন্য শূন্য কেটে দেন, তারপরে 4 এখানে 2 বার যাবে, 4 এখানে 5 বার যাবে, 2 এই 110-এর ভিতরে যাবে 5 বার, 5 50 250, 5 5 25, মানে হচ্ছে 275 টাকা হবে জিনিসটার সেলিং প্রাইস যদি সে 10% লাভ করতে চায়। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলতেছে যে আসিফ পারচেজড এ রেডিও ফ্রম এ স্টোর অ্যান্ড সোল্ড ইট টু রহিম অ্যান্ড মেড এ প্রফিট অফ 20%. After few months, Rohim sold the same radio to Fahad and incurred a loss of 15%. If Fahad bought the radio for taka 510, what was the original price of the radio? খেয়াল করে দেখেন, এই যে এই টাইপের প্রশ্নে ধরেন যে যখন কোনো একটা জিনিস একজন আরেকজনের কাছে বিক্রি করবে, আরেকজন আবার আরেকজনের কাছে বিক্রি করবে, অর্থাৎ সেম জিনিসটাই যখন বারবার হাত বদল হবে, তখন আপনি প্রত্যেকের কস্ট প্রাইস ধরে করার চেষ্টা করবেন, যে প্রত্যেকে জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এই জিনিসটা ধরে করার চেষ্টা করবেন, তাহলে ম্যাথ দ্রুত বের হবে। কি বললাম, যে যখন একটা জিনিস একজন আরেকজনের কাছে বিক্রি করবে, আরেকজন আবার আরেকজনের কাছে বিক্রি করতেছে, অর্থাৎ 2-3 বার যখন হাত বদল হচ্ছে একটা জিনিস, তখন আপনি এই জিনিসগুলার প্রত্যেকে কে কত টাকা দিয়ে কিনছে এই জিনিসটা ধরবেন। এই জিনিসটা ধরে হিসাব করলে আপনার ম্যাথ করতে সহজ হবে। বোঝা গেছে? মানে প্রত্যেকের কস্ট প্রাইসটা ধরবেন। তো এখানে বলতেছে যে আসিফ একটা রেডিও কিনছে, সেই রেডিওটা রহিমের কাছে 20% লাভে বিক্রি করে দিছে। কয়েক মাস পরে রহিম আবার এই রেডিওটা ফাহাদের কাছে 15% ক্ষতিতে বিক্রি করে দিছে। তো বলতেছে যে ফাহাদ যদি জিনিসটা রেডিওটা 510 টাকায় কেনে, তাহলে শুরুতে রেডিওটার ক্রয় মূল্য কত টাকা ছিল এটা একটু বের করে দেখানো। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে যে আসিফ রেডিওটা প্রথম কিনছে, আসিফ কত টাকা দিয়ে কিনছে এটা আগে আমাকে বের করা লাগবে। তাহলে আমি তো জানি না যে আসিফ কত টাকা দিয়ে কিনছে, তাহলে আমরা এখানে ধরে নিব, যে ধরেই নিচ্ছি যে আসিফ রেডিওটা 100 টাকা দিয়ে কিনছে। ঠিক আছে? আসিফ আবার রহিমের কাছে 20% লাভে বিক্রি করছে, তার মানে রহিম জিনিসটা কয় টাকা দিয়ে কিনছে? আপনি বলবেন যে আসিফ 100 টাকা দিয়ে কিনে 20% লাভে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করছে। তাহলে এই কথাটাকে আমরা এভাবেও বলতে পারি যে আসিফ যে রেডিওটা 100 টাকা দিয়ে কিনছে, রহিম সেই রেডিওটা 20% লাভে অর্থাৎ 120 টাকা দিয়ে ক্রয় করছে। তারপরে কয়েক মাস পরে রহিম আবার এই রেডিওটা ফাহাদের কাছে বিক্রি করে দিছে। কয় পার্সেন্ট ক্ষতিতে? 15% ক্ষতিতে। কিছুক্ষণ আগেই বলছি যে 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে এই যে 3/20। তাহলে এই যে 120-এর 3/20 মানে কত? 18 টাকা। অর্থাৎ 120 টাকার রেডিও 18 টাকা ক্ষতিতে বিক্রি করছে। তার মানে ফাহাদ রেডিওটা কিনছে কয় টাকা দিয়ে? 120 থেকে 18 কমে কিনছে, তার মানে হচ্ছে 102 টাকা দিয়ে কিনছে। তো প্রশ্নে বলেই দিছে যে ফাহাদ রেডিওটা 510 টাকা দিয়ে ক্রয় করে। তাহলে এখানে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ফাহাদ রেডিওটা কিনছে কয় টাকা দিয়ে? 102 টাকা। এই 102 এর মানি প্রশ্নে কত বলতেছে? 510 টাকা বলতেছে। আমাকে বের করতে হবে যে অরিজিনালি অর্থাৎ আসিফ জিনিসটা কত টাকা দিয়ে কিনছিল। তো আপনি বলবেন যে 102 510 হয়ে গেছে, তার মানে 5 গুণ, তার মানে 100 কত হয়ে যাবে? তার মানে 100 5 গুণ হয়ে 500 টাকা হয়ে যাবে। অর্থাৎ আসিফ রেডিওটা 500 টাকা কিনছিল। এটা যারা বোঝেন না এইভাবে চিন্তা করবেন যে 120 সমান সমান যদি 102 102 সমান সমান যদি 510 হয়, তাহলে এই যে 100 সমান সমান কত এটা জিজ্ঞাসা করছে। 102 510-এর ভিতরে 5 বার যাবে,
5 আর 100 গুণ করলে এই যে 500 হয়ে যাবে। তোর কোথায় আছে? অপশন ডিতে আছে যে রেডিওটার অরিজিনাল মূল্য হচ্ছে 500 টাকা। এরকম সবার কস্ট প্রাইস ধরবেন যে কে কত টাকা দিয়ে রেডিওটা কিনলো, তাহলে হিসাব সহজে বের হবে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে কি বলতেছে যে এ ম্যানুফ্যাকচারার্স অফ টিভি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 3 লাখ অন সেল অফ 200 টিভি সেটস। ইট কস্টস টাকা 10,000 ইচ টু মেক দ্য ফার্স্ট 100 টিভি সেটস অ্যান্ড টাকা 7,500 ইচ টু মেক টিভি সেটস আফটার ফার্স্ট 100 সেটস। হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ ইচ টিভি সেটস ইন টাকা? বলতেছে যে একজন টিভি উৎপাদনকারী 200টা টিভি বিক্রি করে 3 লক্ষ টাকা মুনাফা করতে চায়। তো বলতেছে যে প্রথম 100টা টিভি ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা, মানে প্রথম 100টা টিভির প্রত্যেকটা টিভির ক্রয় মূল্য 10,000 টাকা, আর 100টার পরের 100 টিভির প্রত্যেকটার ক্রয় মূল্য কত? 7,500 করে। তো জিজ্ঞাসা করছে যে প্রত্যেকটা টিভি তাহলে কত টাকায় সে বিক্রি করবে। 3 লাখ টাকা সে লাভ করবে 200টা টিভি বিক্রি করে, তাহলে প্রত্যেকটা টিভি সে কত টাকায় বিক্রি করবে এটা আমাদের বের করতে হবে। দেখেন এটা একটু ক্যালকুলেশন, আপনাকে একটু ক্যালকুলেশনের ধাক্কা সামলাইতে হবে। যেমন আমরা যদি এখানে টোটাল কস্ট প্রাইসের কথা চিন্তা করি যে টোটাল কস্ট প্রাইস কত, তাহলে আপনি বলবেন যে ভাই প্রথম 100টা টিভি, প্রত্যেকটা টিভির দাম হচ্ছে 10,000 টাকা করে। প্রত্যেকটা টিভির দাম কত? 10,000 টাকা করে। তারপরে আবার 100টা টিভি সে কিনবে কত টাকা করে প্রত্যেকটা? এই যে 7,500 করে। তাহলে 100 সাথে 10,000 গুণ দিলে এখানে হয়ে যাবে কত? 2 4 6, তার মানে 10 লাখ। আর এখানে হয়ে যাবে 7,50,000। তার মানে এই দুইটা যোগ করলে কত হয়ে যাবে? 17,50,000 টাকা হয়ে যাবে। 17,50,000, এটা হচ্ছে 200টা টিভির ক্রয় মূল্য। এখন আমি যদি সেলিং প্রাইসটা চিন্তা করি যে আমার টোটাল সেল প্রাইসটা কত হবে, টোটাল সেল প্রাইসটা কত, তাহলে আপনি বলবেন যে ভাই এখানে সেল প্রাইস মানে হচ্ছে এই যে কস্ট প্রাইস সাথে হচ্ছে প্রফিট, এই দুইটা যোগ করে সেলিং প্রাইস হবে। তো আপনি তো জানেন যে আমার কস্ট প্রাইস হচ্ছে এই যে 17,50,000 টাকা, আর এইটার সাথে বলতেছে যে প্রফিট করতে হবে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, তাহলে টোটাল সেলিং প্রাইসটা আমার কত হবে? আপনি বলবেন যে 17 লাখ আর 3 লাখ, 20,50,000। 20,50,000 টাকা, এটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। অর্থাৎ 200টা টিভির বিক্রয় মূল্য 20,50,000 টাকা হইলে আমাকে জিজ্ঞাসা করছে একটা টিভি কত টাকায় বিক্রি হবে সেটা বের করে দেখেন। তাহলে আমরা লিখতে পারি যে সেলিং প্রাইস অফ ওয়ান টিভি কত? এই যে দেখেন 20,50,000 ডিভাইডেড কত? 200। এই 2 শূন্য কেটে দেন, তাহলে 20,500 2 দিয়ে ভাগ করে দিলে এখানে 10, 500-র ভিতরে 2 দিয়ে ভাগ করে দিলে 250, অর্থাৎ 10,250 টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে একটা টিভি বিক্রয় মূল্য হচ্ছে 10,250 টাকা। পরেরটাতে চলে যান, 8 নাম্বার।
বলেন এটার উত্তর কত হবে, বলেন তো দেখি। 8 নম্বরের উত্তর কত বলেন, যে ইফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট is increased by 15%, then the seller would get টাকা 450 more. If instead the price was increased by 10%, then how much more would he get? একটা জিনিস যদি 15% বেশি দামে বিক্রি করে তাহলে সে 450 টাকা বেশি পাবে। ইফ ইনস্টিড দ্য প্রাইস ওয়ার ইনক্রিজড বাই 10%, দেন হাউ মাচ মোর উড হি গেট। বলতেছে যদি জিনিসটা 10% বেশি দামে বিক্রি করে, মানে 10% বেশি দামে বিক্রি করলে যত টাকা বেশি পায়, 15% বেশি দামে বিক্রি করলে, মানে 15% বেশি দামে বিক্রি করলে 450 টাকা পাবে, তাহলে 10% বেশি দামে বিক্রি করলে আপনার যা টাকা পাবে তার চেয়ে 15% বেশি দরে বিক্রি করলে কত টাকা বেশি পাবে, এটা জিজ্ঞাসা করছে। দেখেন দুইজন উত্তর দিছে যে 300 করে, আমি জানি না যে উত্তর কত। বিষয়টা হচ্ছে এমন, মানে খুব সিম্পল একটা জিনিস। এখানে আপনার বলে দিচ্ছে যে 15% দামে বিক্রি করলে যা পাওয়া যাবে, 10% দামে বিক্রি করলে যা পাওয়া যাবে, এই দুইটার পার্থক্য কত সেটা বের করেন। অর্থাৎ 15% দামে, 15% বেশি দামে বিক্রি করলে যা হবে, 10% বেশি দামে বিক্রি করলে যা হবে, এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটাকে ওরা বলতেছে যে 10%-এর জায়গায় যদি 15% লাভে বিক্রি করে দেয় বা 15% বেশি দামে বিক্রি করে, তাহলে কত টাকা বেশি বিক্রি করতে পারবে, কত টাকা বেশি বিক্রি করতে পারবে এটা বের করতে হবে, কত টাকা বেশি। তাহলে আমরা এখানে জাস্ট দেখব যে ভাই এই যে 15% বেশি দামে বিক্রি করলে জিনিসটা কয় টাকায় বিক্রি করতে পারতেছে। 15% বেশি দামে বিক্রি করলে এখানে পার্থক্য হচ্ছে 5%, এটার মান আমার বের করা লাগবে, যে 5% সমান সমান কত, এটার মান বের করা লাগবে মূলত। তো এখানে বলতেছে যে 15% বেশি দামে বিক্রি করলে 450 টাকায়, মানে 450 টাকা বেশি বিক্রি করতে পারবে। তাহলে আমার লাগবে যে এই 5%-এর মানটা কত, 5% সমান সমান কত হবে। তাহলে এই যে খেয়াল করেন 450-এর সাথে 5 গুণন, তারপরে হচ্ছে এই যে 15 গুণন, 5 এটার ভিতরে 3, 3 এটার ভিতরে কতবার যাবে, এই যে 150 বার যাবে, তার মানে হচ্ছে 150 টাকা। ঠিক আছে, যে 150 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, অর্থাৎ 10%-এর জায়গায় 15% বেশি দামে বিক্রি করলে এই দুইটা বিক্রয় মূল্যের যে পার্থক্য হবে, মানে কত টাকা বেশি বিক্রি করতে পারবে, এই যে 150 টাকা বেশি বিক্রি করতে হবে। পরেরটাতে চলে যান। দেখেন 9 নম্বরে কি বলতেছে, যে অ্যান আর্টিকেল হবে, এটা এটা কে এর জায়গায় এল হবে, যে অ্যান আর্টিকেল সেলস এট টাকা 60, একটা জিনিস 60 টাকায় বিক্রি করে দিয়েছেন। দিস প্রাইস গিভস এ রিটেইলার এ প্রফিট অফ 20% অন ইটস কস্ট। বলতেছে যে এই 60 টাকায় বিক্রি করে দেওয়ার ফলে ওই বিক্রেতার কি হয়েছে, 20% মুনাফা হয়েছে। What will be the new retail price in টাকা if he cuts his profit to 12% on the cost? বলতেছে যে তাহলে ওই বিক্রেতার যদি এই লাভটাকে 20% না করে, অর্থাৎ 20% লাভ না করে যদি 12% লাভ করে, তাহলে নতুন বিক্রয় মূল্য বা নতুন রিটেল প্রাইসটা কত হবে। তাই কথা বুঝছেন, এখানে বলা হচ্ছে যে একটা জিনিস 60 টাকায় বিক্রি করে দিছে, এতে করে বিক্রেতার 20% মুনাফা হবে। তো বলতেছে যে মুনাফা যদি 20% না করে 12% মুনাফা করে, তাহলে জিনিসটা সে কত টাকায় বিক্রি করবে, সহজ হিসাব। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ভাই জিনিসটার কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস 1 কত, বলতেছে যে 20% প্রফিট করবে, তাহলে 20% প্রফিট করলে 120 টাকা। তারপরে বলতেছে যে না 20% বেশি হয়ে যায়, 12% প্রফিট করব, তাহলে সেলিং প্রাইস 2 কত হবে, আপনি বলবেন যে 100-র উপরে 12% প্রফিট করলে 112 হবে। তো এই যে বলেই দিছে যে 60 টাকাতে বিক্রি করলে 20% প্রফিট হবে, তাহলে আমি বলতে পারি না যে এই যে 120, এই 120-এর মানে হচ্ছে কত টাকা, 60 টাকা,
আমাকে বের করতে হবে যে নতুন রিটেল প্রাইস কত, অর্থাৎ 12% লাভ করার পরে আমার বিক্রয় করছি কয় টাকায় সেটা বের করতে হবে। তাহলে 112 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 60 গুণন 112 ডিভাইডেড হচ্ছে 120। 60 এটার ভিতরে দুইবার, 2 এটার ভিতরে যাবে হচ্ছে 56 বার। তার মানে নতুন রিটেল প্রাইস হচ্ছে 56 টাকা। এই যে সিতে আছে। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলতেছে যে 5% মার্চেন্ডাইজ অফ এ ট্রেডার ওয়াজ স্টলেন and another 5% was damaged during transportation. At what profit in percent should he sell the rest of the goods so that he can make an overall profit of 20%? বলতেছে যে ধরেন যে আপনি কোথাও থেকে কাপড় নিয়ে আসতেছেন, তার মধ্যে 5% কাপড় আপনার চুরি হয়ে গেছে, 5% আপনার যাতায়াতের সময় নষ্ট হয়ে গেছে। এখন আপনি যদি ওভারঅল 20% টাকা প্রফিট করতে চান, তাহলে অবশিষ্ট জিনিস আপনি কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন? কি বলতেছে যে আপনি ধরেন যে 100টা শার্ট নিয়ে আসতেছেন, গাজীপুর থেকে নারায়ণগঞ্জে 100টা শার্ট নিয়ে যাবেন। তো এই 100টা শার্ট যখন নিয়ে যাচ্ছেন তখন 5% শার্ট চুরি হয়ে গেছে, 5% শার্ট নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনার শার্ট বাকি থাকবে কত? যেই যতগুলো শার্ট বাকি থাকে এই শার্টগুলোর উপরে যদি আপনি 20% মুনাফা করতে চান, তাহলে অবশিষ্ট এই শার্টগুলো আপনি কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন, কত পার্সেন্ট লাভে আপনি বিক্রি করবেন, এটা আপনাকে বের করতে হবে। অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট শুড ই সেল দ্য রেস্ট অফ দ্য গুডস? আপনি কত পার্সেন্ট লাভে আপনি বাকি শার্টগুলো বিক্রি করবেন যাতে করে আপনার ওভারঅল 20% টাকা প্রফিট হয়। সিম্পল হিসাব, আপনি ধরে নেন যে আপনি 100টা শার্ট আপনি গাজীপুর থেকে কিনছেন, 100টা শার্ট, প্রত্যেকটা শার্ট আপনি 10 টাকা করে কিনলেন মনে করেন, 10 টাকা করে। তাহলে 100টা শার্ট যদি 10 টাকা করে কেনেন, তাহলে আপনার কস্ট কত পড়বে? 1000 টাকা পড়বে। আপনি নর্মালি এরকম চিন্তা করছেন আর কি, নর্মালি আপনার চিন্তা ছিল এইরকম যে 100টা শার্ট আমি 1000 টাকাতে কিনছি, আমি 20% প্রফিটে বিক্রি করব। 20% প্রফিটে। আমরা কোনো কিছু কেনার আগে এরকম চিন্তা করি না যে আমি এত টাকায় কিনবো, এত টাকায় বিক্রি করলে আমার 20% প্রফিট হবে। আমরা প্রথমে কিন্তু এই চিন্তাটা করি। তাহলে এখানে কস্ট প্রাইস হচ্ছে 1000 টাকা, আর আপনি যদি ওভারঅল 20% প্রফিট করতে চান, ওভারঅল 20% প্রফিট, ওভারঅল মানে কি 1000 টাকা দিয়ে কিনছি, 1000-এর ওপর 20% প্রফিট করব। তাহলে 1000-এর ওপরে 20% প্রফিট করতে চাইলে জিনিসটা আপনি কত টাকায় বিক্রি করার চিন্তা করছেন? আপনি বলবেন যে ভাই 1200 টাকায় বিক্রি করব। অর্থাৎ 1000 টাকা দিয়ে কিনে 1200 টাকায় বিক্রি করলে আপনার ওভারঅল 20% প্রফিট হবে। কিন্তু এখানে মাঝখানে কিছু ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? এই যে 100টা শার্ট কিনছেন, এই 100টা শার্টের মধ্যে 5% শার্ট, অর্থাৎ 5টা শার্ট আপনার চুরি হয়ে গেছে, আবার 5টা শার্ট আপনার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে 100টা শার্টের মধ্যে 5টা শার্ট চুরি হইল, 5টা শার্ট নষ্ট হয়ে গেল, আপনার কাছে শার্ট বাকি থাকলো কয়টা? 100টার মধ্যে 5 10টা নষ্ট হয়ে গেল বা চুরি হয়ে গেল, তাহলে আপনার কাছে বাকি থাকলো আর 90টা শার্ট। আপনার কাছে বাকি থাকলো আর কয়টা শার্ট? 90টা শার্ট। তার মানে এই 90টা শার্ট এখন আপনাকে 1200 টাকায় বিক্রি করা লাগবে। কথাটা বুঝেন কিন্তু, আপনি আগে 100টা শার্ট 1200 টাকায় বিক্রি করতেন, তাইলে আপনার 20% লাভ হইতো। এখন আপনার কাছে শার্ট আছে কয়টা? 90টা। তার মানে এই 90টা শার্ট এখন আপনাকে 1200 টাকায় বিক্রি করা লাগবে। তাহলে 90টা শার্ট যদি 1200 টাকায় বিক্রি করতে চান, তাহলে একটা শার্টে আপনি কত টাকা লাভ করবেন, বা একটা শার্ট আপনি কত টাকায় বিক্রি করবেন আগে সেটা দেখেন। খেয়াল করেন, 90টা শার্টের বিক্রয় মূল্য যদি আমার 1200 টাকা হয়, তাহলে একটা শার্টের বিক্রয় মূল্য আমার কত হবে? আপনি বলবেন যে 1200 ভাগ হচ্ছে 90, শূন্য শূন্য কেটে দেন, 3 এটার ভিতরে 40 বার, 3 এটার ভিতরে 3 বার, 3 40-এর ভিতরে কতবার যাবে? এই যে 13.33 বার যাবে। তার মানে একটা শার্ট আমি বিক্রি করব কত? 13 টাকা,
33 পয়সা দিয়ে আমি বিক্রি করে দিব একটা শার্ট। এখন খেয়াল করে দেখেন, এখন খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনি একটা শার্ট কিনছেন কত টাকা দিয়ে। আপনি বলবেন যে ভাইয়া একটা শার্ট আমি প্রথমে কিনছিলাম আমি 10 টাকা দিয়ে, আর এখন আমি একটা শার্ট বিক্রি করতেছি 13 টাকা 33 পয়সা দিয়ে, লাভ করলেন কত টাকা, এখানে আপনার প্রফিট হইল কত? তখন আপনি বলবেন যে ভাইয়া এখানে আমার প্রফিট তাহলে হচ্ছে বিক্রি করতেছি 13 টাকা 33, কিনছি আমি 10, তাহলে এখানে আমি প্রফিট করতেছি 3 টাকা 33 পয়সা, এটা হচ্ছে আমার প্রফিট। তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে আপনি কত পার্সেন্ট প্রফিট করবেন একটা শার্ট বিক্রি করে, বা শার্টে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে হবে যাতে করে আপনার ওভারঅল 20% প্রফিট হয়। ওভারঅল আপনার কি হবে? 20% প্রফিট হবে। তাহলে আমি কি বলছি যে আপনার লাভ লসের হিসাব করতে হবে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। তার মানে একটা শার্ট দেখেন, এই যে দেখেন এখানে প্রফিট পার্সেন্টটা কত হবে। আমি একটা শার্ট কিনছি 10 টাকা দিয়ে, 10 টাকার উপর আমি প্রফিট করতেছি কত? এই যে 3 টাকা 33 পয়সা আমি প্রফিট করতেছি, তাহলে এটা কত পার্সেন্ট? গুণন হচ্ছে 100। 3 টাকা 33-এর সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 333 হবে। 333-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দিই, 333-কে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো? এই যে 33.33% পাবো। অর্থাৎ আমার, যদি আমি ওভারঅল 20% টাকা লাভ করতে চাই, তাহলে 33.3% প্রফিট আমাকে বাকি শার্টগুলো উপরে করতে হবে। মানে বাকি শার্টগুলো বিক্রি করে আমাকে 33.3% প্রফিট করতে হবে, তাহলে ওভারঅল 20% প্রফিট আসবে, আদারওয়াইজ সম্ভব না। বোঝা গেছে বিষয়টা? সো আপনি যদি এটা দেখে মনে হচ্ছে যে বিশাল কিছু, এখানে কিছু ক্যালকুলেশন তো আপনি করবেনই না। প্রিলিতে তো কিছু ক্যালকুলেশন আপনি এমনি অ্যাভয়েড করবেন, যেমন এই ক্যালকুলেশন আমার তো করার দরকার না, এটা আপনার মাথায় হয়ে যাবে। এই ক্যালকুলেশন তো আমার করার দরকার না, এটা মাথায় হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে এখানে আপনার প্রফিটটা কত হচ্ছে, প্রফিট পার্সেন্টেজটা কত। মানে মূল কথা, সর্বসাকুল্যে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। আর আপনি যদি এইরকম পুরো সিনারিওটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, তাহলে মনে হয় না যে খুব কঠিন কোনো কিছু। ঠিক আছে, রিটেনে আসছে না? আচ্ছা দেখেন, তো এইভাবে করলে তো এটা রিটেনে কোনো বিষয় না। 10 টাকা আমি ধরে নিছি, 10 টাকা আমি ধরে নিছি যে ভাই আমি এই যে 100টা শার্ট আমি কিনছি, মনে করেন প্রত্যেকটা শার্ট আমি 10 টাকা করে কিনছি। ঠিক আছে, 10 টাকা আমি ধরে নিছি যে প্রত্যেকটা শার্ট হচ্ছে 10 টাকা করে কিনছি, তাহলে 100টা শার্ট কিনছি 10 টাকা করে প্রত্যেকটা, তাহলে টোটাল কত? 1000 টাকা। তারপরে 100টা শার্ট 1000 টাকা আমার ক্রয় মূল্য, এটার উপরে আমাকে ওভারঅল কত পার্সেন্ট লাভ করতে হবে? 20%। তাহলে 1000-এর উপরে আমি যদি 20% প্রফিট করতে চাই, প্রফিট করলে আমি জিনিসটা কত টাকায় বিক্রি করব? 1200 টাকা দিয়ে বিক্রি করবো। ঠিক আছে, ধরে নিছি যে আমি প্রত্যেকটা শার্ট 10 টাকা করে কিনছি, কিছুই না। আপনারা যেরকম এগুলো এক্স ধরতেন, ওয়াই ধরতেন, জেড ধরতেন, জাস্ট আমি এখানে জাস্ট সংখ্যাটা ধরছি, আর কিছুই করিনি। কারণ আপনাকে তো ধরতে হবে কোনো একটা কিছু, তাছাড়া তো আপনি বের করতে পারবেন না যে আপনার আসলে এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বা কত টাকা লাভ হচ্ছে। আপনি বের করতে পারবেন, আপনাকে যে কোনো কিছু ধরতে হবে, সেটা আপনি এক্সই ধরেন, ওয়াই ধরেন, আর জেটি ধরেন, আর 10ই ধরেন, 20ই ধরেন। আসেন পরেরটাতে চলে যান। 11 নম্বর দেখেন, 11তে কি বলা হচ্ছে যে ডিউরিং সামার এ স্টোর অফার্স 10% ডিসকাউন্ট অন সাম আইটেমস, বাট ডিউ টু আ ডিফেক্ট an additional 5% was discounted from the discount price for a particular item. If the list price of the item was টাকা 400, what was the discounted price? দেখেন, ডেফিনেটলি হবে, হবে না বলতে কোনো কথা নাই। এটা একটা ভুল ধারণা। যেমন অনেক কুতুব পীর আছে, তো এরা বলে যে এক্স ওয়াই জেড না ধরলে রিটার্ন ম্যাথ হবে না। এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা, ভুল কথা। আপনি এক্স যেরকম ধরে নেন সেরকম 100কেও আপনি ধরে নেবেন, বা 200কেও আপনি ধরে নেবেন, বা 10কেও আপনি ধরে নেবেন। পরীক্ষক আপনার রেজাল্ট দেখে, আপনি কোন মেথডে করছেন এগুলো দেখে না। ঠিক আছে,
আপনি কিভাবে করলেন এটা দেখে না, পরীক্ষক দেখবে যে আপনার রেজাল্ট কত। রিটেন খাতা দেখার সিস্টেম হচ্ছে এরকম, যারা ব্যাংকের খাতা দেখে, বিশ্ববিদ্যালয়ের যেসব টিচাররা ব্যাংকের খাতা দেখে, তাদের দুই একজনের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে। তারা বলে যে ধরে নেন কথার কথা যে 1 নাম্বার একটা প্রশ্ন, এটা ম্যাথ, এইটার উত্তর হচ্ছে ধরেন যে 20 টাকা, এইটার উত্তর 20 টাকা। পরীক্ষকের প্রশ্নে লেখা থাকে যে 1 নম্বরের উত্তর 20 টাকা, 2 নম্বরের উত্তর 30%, 3 নম্বরের উত্তর 10 বছর, 4 নম্বরের উত্তর হচ্ছে 20 দিন। ঠিক আছে, পরীক্ষকের কাছে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নে লেখা থাকে যে 1 নম্বরের উত্তর এত, 2 নম্বরের উত্তর এত, 3 নম্বরের এত, 4 নম্বরের এত। পরীক্ষক আপনার খাতা বের করে, খাতা বের করার পরে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখে যে আপনার রেজাল্ট কত। যদি দেখে যে 20, যদি দেখে যে আপনি রেজাল্ট করছেন 20 টাকা, তাহলে সে আপনার ক্যালকুলেশন দেখবে যে আপনি যোগ বিয়োগ ভুল করছেন কিনা। যদি যোগ বিয়োগ ভুল না করেন, তাহলে এখানে যদি 1 নম্বরে 10 নাম্বার থাকে, 10 নাম্বার দিয়ে যাবে, আর কিছুই দেখবে না। পরীক্ষকের এত টাইম নেই আপনার খাতা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার। ঠিক আছে, আবার যদি দেখে যে 2 নম্বরের উত্তর হচ্ছে 30%, আপনি রেজাল্ট লিখে রাখছেন 25%, আপনি রেজাল্ট লিখছেন কত, 25%। এখন আপনি এক্স ধরেই করেন, 100 ধরেই করেন, পরীক্ষক আপনার কিচ্ছুই দেখবে না। পরীক্ষক 2 নম্বর কাটা দিয়ে আপনাকে ডাবল 0 দিবে। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের টিচারদের এত সময় নাই আপনার খাতা লাইন বাই লাইন দেখবে। এই যে অনেকে আমরা অনুবাদ নিয়ে ভয় পাই না, বা আমরা অনুবাদ নিয়ে মাত্রা অতিরিক্ত চিন্তা করি যে আমি তো অনুবাদ পারি না, এখন অনুবাদ পারি না, এই চিন্তাটা কখন আসে জানেন? যখন আমরা আক্ষরিক অর্থ অনুবাদ করতে চাই বা লাইন বাই লাইন অনুবাদ করতে চাই, যখন আমরা এই চিন্তা করি বা এই চেষ্টা করি, তখন আমরা চিন্তা করি যে আমরা অনুবাদে দুর্বল। পরীক্ষকের এত সময় আছে? পরীক্ষক ধরেন যে এক সিটিং এ 10টা খাতা দেখবে, এক সিটিং এ সে 10টা খাতা দেখবে। সে ওই 10টা খাতা দেখার আগে প্রশ্নটা একবার এক নজর শুধু দেখে যাবে যে কি কি আসছে প্রশ্নে, এক নজর দেখবে। এক নজর দেখে, মানে যদি ধরি যে ট্রান্সলেশন এক নজর দেখছে যে অনুবাদটা এই রিলেটেড, ও একবার একটু জাস্ট মানে দেখার চেষ্টা করবে যে আসলে এই ঘটনা, তারপরেও আপনার খাতা দেখতে যাবে। ও লাইন বাই লাইন আপনার খাতা দেখার কোনো টাইম নেই। ঠিক আছে, সো আপনাকে অনুবাদ করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হয় যে আপনি পুরো বিষয়টাকে বুঝছেন কিনা এবং পুরো বিষয়টাকে আপনি ভালোভাবে লিখতে পারছেন কিনা। তার মানে যে লাইন বাই লাইন করতে হবে, বা ধরেন অনেকেই আমি দেখছি, আমার অনেক স্টুডেন্টের চিন্তায় পড়ে যায়, একটা ওয়ার্ডের অর্থ জানে না। ধরেন যে এমন একটা বাংলা শব্দ ইউজ করছে, তার ইংরেজি জানে না, বা এমন একটা ইংরেজি শব্দ সামনে পড়ছে তার বাংলা জানে না, ওইটা নিয়ে মাথা ঘামে। ওইটা নিয়ে মাথা ঘামানোর তো দরকার নাই। আপনি যদি একটা শব্দের আগে পিছের বিষয়গুলা জানেন, যে আগে পিছে এই কথা বলতেছে, তাহলে আপনি আন্দাজ তো এমনিতেই করতে পারবেন যে এই বাক্যটাতে কি বলা হচ্ছে, কি কাহিনী হচ্ছে এখানে। আপনি ওই অনুপাতে লিখে দেন, তাইলেই তো হয়ে যায়। এবং আক্ষরিক অনুবাদ যারা করে তারা মার্কস কম পায়। ঠিক আছে, এবং এই যে ফোকাস রাইটিং, অনেকেই বলে না যে আমি 5 পৃষ্ঠা লিখছি, আমি 6 পৃষ্ঠা লিখছি, আর্গুমেন্ট রাইটিং আমি 4 পৃষ্ঠা লিখে আসছি, তারপরেও আমার কেন ফেল আসলো, আমার কেন পাস হচ্ছে না। আপনি যে এই যে ফোকাস রাইটিং 6 পৃষ্ঠা লিখলেন, ফোকাস 6 পৃষ্ঠা লেখার জিনিস ফোকাস রাইটিং। আর্গুমেন্ট রাইটিং যে 4 পৃষ্ঠা লিখছেন, আর্গুমেন্ট রাইটিং 4 পৃষ্ঠা লেখার জিনিস। এইগুলাই তো পরীক্ষক ধরে যে আপনি এত লিখছেন কেন, এত লেখার তো দরকার নাই। ঠিক আছে, সো এই জন্য আমি এই কথাগুলো বললাম যে এই যে XYZ আমরা যেই পদ্ধতিতেই করি না কেন, এক একটা পরীক্ষক যারা খাতা দেখে, এদের এক্সপিরিয়েন্স 20 বছরের উপরেই, 20 বছর থেকে এরা এই কাজই করে। ঠিক আছে, এই খাতা দেখতে 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 এদের এমন অভিজ্ঞতা হয়েছে যে ধরেন আপনি কোথাও কোনো একটা প্রশ্নে দশমিক দেন নাই, বা কোনো একটা ফোকাস রাইটিং এ আপনি একটা বানান ভুল করছেন, দেখবেন যে টিচারের চোখ ওই ভুলের জায়গাতে আগে পড়বে। আপনি যেখানে ভুল করছেন ওখানে ওর চোখ আগে পড়বে। ঠিক আছে, ওদের এক্সপিরিয়েন্স এরকম হয়ে গেছে। সো এই জন্যে মানে দেখা যায় যে যেখানে আমরা ভুল করতেছি সেখানে ওনাদের চোখ বেশি পড়তেছে। তার মানে এটা ভাবার দরকার নাই যে লাইন বাই লাইন পড়ে, লাইন বাই লাইন পড়ে না। ফোকাস রাইটিং এর মার্কস তো আপনার ইন্ট্রোডাকশন দেখে দিবে, আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারেন কিনা, ইন্ট্রোডাকশন দেখে দিবে আপনার ফোকাস রাইটিং আপনি কত পাবেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট বাজারের বই ফলো করে, এবং আমি এটা দৃঢ় মানে গলায় বলতে চাই যে বাজারে যতগুলা বই আছে প্রত্যেকটা বইয়ের মানে আমি যদি কম করে ধরি যে 90% ফোকাস রাইটিং এর ইন্ট্রোডাকশন ঠিক নেই, ইন্ট্রোডাকশন ঠিক নেই। হুদায় একটা কোটেশন দিয়ে
তার সাথে কোনো মানে সেই কোটেশনটা যে আপনি দিছেন তো সেটার সাথে কোনো রিলেশন নাই, কোনো কিচ্ছু নাই, আপনি পরবর্তীতে সেটা এক্সপ্লেইন করতে পারতেছেন না, হুদায় একটা কোটেশন দিয়ে শুরু করবে, অমুক উইনস্টন চার্চিল এটা বলছে, বিল ক্লিন্টন এটা বলছে, ডক্টর ইউনুস এটা বলছে। কেন রে ভাই, কোটেশন কেন দিতে হবে আপনাকে? বিশ্ব ব্যাংক এটা বলছে, হুদায় একটা কোটেশন দিয়ে শুরু করবে, ইন্ট্রোডাকশনে যে জিনিস থাকা লাগবে সেটা নাই, কোনো কিচ্ছু নাই, একটা ইন্ট্রোডাকশন দিয়ে গদবাদে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। এইভাবে করলে তো মার্কস কমে যায়। ঠিক আছে, যে সুমন ভাই এগুলো খুব ভালো শেখায়। আমি যদিও ইংলিশ পারে না, আমি অতটা দক্ষ না, সুমন ভাই এগুলোতে খুব দক্ষ। যারা ওনার রাইটিং ব্যাচে আসেন উনি শিখাবে যে ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, বুঝতে পারছেন, বা কনক্লুশন কিভাবে লিখতে হয়, বডিতে আপনি কি কি জিনিস থাকবে, কোন ফোকাস রাইটিং আমি কিভাবে ট্রিট করব। আমরা হুতাই শুধু পৃষ্ঠা ভরায় লিখলে মার্কস আসবে না, এটা বিসিএস পরীক্ষা না যে পৃষ্ঠা ভরাবেন আর মার্কস দিবে। যাই হোক, আসেন এখানে 11 নম্বরে কি বলা হচ্ছে যে ডিউরিং সামার এই স্টোর অফার্স 10% ডিসকাউন্ট। বলতেছে যে সামারের একটা ছাড় চলতেছে, যেখানে নির্দিষ্ট কিছু পণ্যের উপরে আমাকে 10% ছাড় দিছে। বলতেছে যে বাট ডিউ টু আ ডিফেক্ট অ্যান অ্যাডিশনাল 5% ওয়াজ ডিসকাউন্টেড ফ্রম দ্য ডিসকাউন্ট প্রাইস ফর এ পার্টিকুলার আইটেম। বলতেছে যে যেই জিনিসগুলোর উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার উপরে আবার আপনাকে কি করা হলো, 5% ছাড় দেওয়া হলো। বলতেছে যে ওই জিনিসটার লিখিত মূল্য হচ্ছে 400 টাকা। লিখিত মূল্য 400 টাকা হলে ডিসকাউন্ট প্রাইস কত? দেখেন ছাড়ের বিষয়টা, মানে এই যে আমাদেরকে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট থেকে দেয়? ডিসকাউন্ট দেয় হচ্ছে লিখিত মূল্য থেকে। এই যে লিস্টেড প্রাইস, এই লিস্টেড প্রাইস মানে হচ্ছে মার্ক প্রাইস বা লিখিত মূল্য বা ট্যাগ প্রাইস, অর্থাৎ পণ্যের গায়ে যেই দামটা লেখা থাকে সেটাকে আমরা লিস্টেড প্রাইস বলি। আর পণ্যের গায়ের মূল্যের ওপরেই আমাদেরকে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে ডিসকাউন্ট দিয়ে থাকে। তো এখানে বলতেছে যে একটা জিনিসের লিস্টেড প্রাইস হচ্ছে 400 টাকা, তার মানে এই 400 টাকার উপরে মূলত আমাকে ডিসকাউন্ট দিবে কয়বার? বলতেছে যে জিনিসটারও দাম 400 টাকা, প্রথমবারে আমাকে কয় পার্সেন্ট ডিসকাউন্ট দেবে? 10%। তো 40-এর 10% কত? 400-র 10% কত? 40 টাকা। তার মানে 400 টাকার উপরে 40 টাকা ডিসকাউন্ট পাইলে 360 টাকা দাম হয়। বলতেছে যে এই 360-এর উপরে আমাকে আবার কয় পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে? এই যে 5% ডিসকাউন্ট দেওয়া হবে। খেয়াল করে দেখেন, এই যে 5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/20। তার মানে এই যে 360 টাকার উপরে আমি যদি 5% অর্থাৎ 1/20 অংশ ডিসকাউন্ট পাই, তাহলে কয় টাকা ডিসকাউন্ট পাবো? 18 টাকা ডিসকাউন্ট পাবো না? তার মানে 360 টাকার জিনিসে 18 টাকা ডিসকাউন্ট পাইলে জিনিসটা আমি কত টাকায় কিনতে পারবো? 342 টাকায় কিনতে পারবো না? তো এটাই তো জিজ্ঞাসা করছে যে আপনার ডিসকাউন্টের প্রাইস কত, মানে ডিসকাউন্ট পাওয়ার পর আপনি জিনিসটা কত টাকায় কিনছেন? এই যে 342 টাকায় কিনছি। উত্তর হচ্ছে অপশন সি। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলতেছে এরা, যে এ টি শার্ট মার্কড অ্যাট টাকা 40 is offered at a discount of 25% during each sale. At this reduced price, the shopkeeper make a profit of 20% on the cost. The cost to the shopkeeper is what? বলতেছে যে একটা শার্টের লিখিত মূল্য হচ্ছে 48 টাকা। এই 48 টাকার উপরে ঈদের জন্য আপনাকে 25% ওরা ডিসকাউন্ট দেবে। কথা বুঝছেন? একটা জিনিস বা একটা শার্টের লিখিত মূল্য 48 টাকা, এই লিখিত মূল্যের উপরে আপনাকে 25% ঈদ উপলক্ষে ওরা একটা ছাড় দিবে। তো বলতেছে যে ছাড় দেওয়ার পরেও যদি ওই শার্টটা বিক্রি করে দোকানদারের 20% লাভ হয়, তাহলে দোকানদার শার্টটা কত টাকায় কিনছে এটা একটু বের করে দেখান। দোকানদার শার্টটা কত টাকা দিয়ে কিনছে এইটা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করেন, এখানে তো আমাকে বলেই দিছে যে ভাই আমার লিখিত মূল্য কয় টাকা? 48 টাকা। ঠিক আছে, এই 48 টাকার ওপরে আমি কি পাচ্ছি? 25% ডিসকাউন্ট পাচ্ছি।
তাহলে 48-এর 25% কত? 25% মানে হচ্ছে 1/4। তাহলে 48-এর 1/4 কত? এই যে 12 টাকা। অর্থাৎ 48 টাকার ওপরে আমি যদি এই যে এখানে 25% ডিসকাউন্ট পাই, তার মানে হচ্ছে 48 টাকার জিনিস 12 টাকা কমে আমি 36 টাকা দিয়ে কিনতে পারবো। তার মানে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস 36 টাকা। এখন খেয়াল করেন, বলতেছে যে জিনিসটা 36 টাকা দিয়ে বিক্রি করার ফলে দোকানদারের 20% আমার মুনাফা হয়েছে। তাহলে দোকানদার কিনছে কত টাকা দিয়ে? তাহলে আমি ধরেই নিচ্ছি যে দোকানদার জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে। তাহলে দোকানদারের যদি 20% প্রফিট হয়, তার মানে 100 টাকার জিনিস সে 120 টাকা দিয়ে বিক্রি করবে। সো আমার এখানে সেলিং প্রাইস যেটা 120 টাকা, প্রশ্ন অনুযায়ী সেই সেলিং প্রাইস কত টাকা? 36 টাকা। তো জিজ্ঞাসা করছে কস্ট প্রাইস কত, তার মানে এই 100-র মানটা কত? তাহলে 36 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে কত? 120। 20 5 বার, 20 6 বার, 6 এখানে কয়বার যাবে? 6 বার। তাহলে 5 6 কত টাকা হয়ে যাবে? এই যে 30 টাকা হবে। তার মানে দোকানদার জিনিসটা 30 টাকা দিয়ে ক্রয় করছে। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এখানে কি বলতেছে যে ইউ বাই ইকুয়াল নাম্বার অফ 2 টাইপস অফ চকলেটস অ্যাট দ্য রেট অফ টাকা 1/9। এখানে এটা একটু কারেকশন করে নেন, এখানে হবে 1/11। ঠিক আছে, 1/11, যে চকলেটস অ্যাট দ্য রেট অফ টাকা 1/9 অ্যান্ড টাকা 1/11 রেসপেক্টিভলি। ইফ ইউ নাও সেল দেম অ্যাট দ্য রেট অফ টাকা 1/10, হোয়াট উইল বি ইয়োর প্রফিট অর লস? বলতেছে যে আপনি দুই ধরনের চকলেট কিনছেন সমান সংখ্যক, অর্থাৎ ধরেন বলা হচ্ছে যে আপনি এখানে দুই টাইপের চকলেট কিনছেন, একটা হচ্ছে আপনার এ টাইপের চকলেট আর একটা হচ্ছে বি টাইপের চকলেট। এই দুই টাইপের চকলেট কিনছেন সমান সমান ভাবে, অর্থাৎ এ চকলেট আপনি যতগুলা কিনবেন বি চকলেটও আপনি ঠিক ততগুলাই কিনবেন। তো বলতেছে যে এক ধরনের চকলেটের দাম হচ্ছে 1/9 টাকা আর আরেক ধরনের চকলেটের দাম কত? 1/11 টাকা। এবং বলতেছে যে এই দুই ধরনের চকলেট যদি আপনি 1/10 টাকায় বিক্রি করে দেন, তাহলে আপনার লাভ হবে না লস হবে না কি হবে, এটা একটু বের করে দেখেন। তাহলে এখানে সবার প্রথমে যে প্রশ্নটা আসে যে ভাই আমি চকলেট কিনছি কয়টা করে? দুই ধরনের চকলেট কিনছি সমান সংখ্যক, ঠিক আছে, কিন্তু কয়টা, সেই সংখ্যাটা কত? তখন আমি বলবো যে ভাই এখানে আমরা তিনটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1/9, একটা হচ্ছে 1/11 আর একটা হচ্ছে 1/10। এই যে ফ্র্যাকশনগুলোর যে ডিনোমিনেটর, অর্থাৎ এই যে 9 11 এবং 10, এই তিনটা সংখ্যার আমরা লসাগু করব। এই তিনটা সংখ্যার কি করব? লসাগু করব। এক্স ওয়াই জেড না ধরে সহজ উপায় হচ্ছে এলসিএম মেথড। আমরা এই তিনটা ডিনোমিনেটর 9 11 10-এর লসাগু করব। 9 11 10-এর লসাগু করো, 990 হবে। তাহলে আমি ধরেই নিব যে ভাই এ টাইপের চকলেট আমি কিনছি 990টা, বি টাইপের চকলেটও আমি কিনছি 990টা, কারণ আমাকে বলেই দিছে যে সমান সংখ্যক আমি চকলেট কিনছি। তাহলে এ টাইপের চকলেটের প্রত্যেকটার দাম কত? এই যে বলে দিছে যে 1/9, তার মানে 990টা চকলেটের দাম কত হবে? এই যে 1/9 সমান সমান কত? এই যে 110 টাকা হবে। আবার এই যে বি টাইপের চকলেট, এদের দাম কত? এই যে 1/11। তাহলে প্রত্যেকটার দাম যদি 1/11 করা হয়, তাহলে এখানে দাম কত হচ্ছে? 90 টাকা হয়ে যাচ্ছে। 90 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, এইটাও আমার কস্ট প্রাইস, আবার এই 90 এটাও হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে আমি বলতে পারি যে ভাই আপনার টোটাল কস্ট প্রাইস কত? আপনি এই 990টা কিনছেন 110 টাকা দিয়ে, এই 990টা কিনছেন 10 টাকা দিয়ে, তার মানে টোটাল কস্ট প্রাইস আপনার কত টাকা? 200 টাকা। এই তো। এখন আসেন টোটাল সেলিং প্রাইস কত? আপনি বলবেন যে ভাই টোটাল চকলেট কয়টা? 990 আর 990, তার মানে টোটাল চকলেট কতগুলো হবে? 1980টা না?
1980, 990 আর 990, টোটাল চকলেট কত? 1980। এই 1980টা চকলেট আপনি বিক্রি করার সময় বিক্রি করছেন কয় টাকা করে? এই যে 1/10, তাহলে 00 কেটে দিলে কত থাকে? 198 টাকা থাকে। তাহলে এখানে আপনার লস হচ্ছে না? আপনি কেনার সময় কিনলেন 200 টাকা দিয়ে, বিক্রি করার সময় বিক্রি করলেন 198 টাকা দিয়ে, তাহলে এখানে লস কত হচ্ছে? আপনি বলবেন যে 200 বিয়োগ 198 ইজ ইকুয়াল টু 2 টাকা আমার লস হচ্ছে। কিন্তু প্রশ্নে বলতেছে যে লস পার্সেন্ট বের করো। তাহলে এই যে 2 টাকা আমার লস হয় কার উপরে? কস্ট প্রাইস 200-র উপরে। তাহলে এখানে আমার লস পার্সেন্ট কত? 2 কেটে দেন, 2 এর ভিতরে একবার যাবে, তার মানে এখানে আমার লস কত? 1%। এই যে অপশন ডিতে উত্তর, যে 1% এখানে আমার ক্ষতি হয়ে যাবে। বোঝা গেছে? ফ্র্যাকশন দেখলেই, যদি কোনো প্রশ্নে ফ্র্যাকশন দেখেন, লসাগু করে দিবেন, সহজ হিসাব। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলা হচ্ছে? X sells an item to Y at a profit of 28% on his cost, and Y sells the same item to Z at a loss of 25% on his cost. টোটাল এসপি বোঝেন নাই? এখানে দেখেন আপনি এ প্রোডাক্ট কিনছেন কয়টা? এ টাইপের চকলেট কিনছেন কয়টা? 990টা। বি টাইপের চকলেট কিনছেন কয়টা? 990টা। তাহলে এ আর বি দুইটা টাইপের চকলেট কিনছেন কয়টা? 0। 9 9 18 8, হাত থেকে 1, 9 আর 10, 10 আর 9 কত? 1980। প্রশ্নে আপনাকে কি বলতেছে? সহজ জিনিস আপনারা কেন বুঝেন না? মনোযোগ দেন, মনোযোগ দেন, মনোযোগ দেন। খুব সহজ একটা হিসাব, প্রশ্নটা আগে বুঝতে হবে। মানে মনোযোগ দেন না, এগুলো সহজ প্রশ্ন। প্রশ্নটা দেখেন তো, প্রশ্ন কি বলতেছে? প্রশ্নে বলতেছে যে ইউ বাই, আপনি কেনেন, ইকুয়াল নাম্বার অফ 2 টাইপস অফ চকলেটস, 2 ধরনের সমান সংখ্যক চকলেট, অ্যাট দ্য রেট অফ 1/9 অ্যান্ড 1/11 টাকা। এক ধরনের চকলেট কিনবেন 1/9 টাকা করে, আরেক ধরনের চকলেট কিনবেন 1/11 টাকা করে। ইফ ইউ নাও সেল দেম অ্যাট দ্য রেট অফ টাকা 1/10। এখানে দেম এই প্রোনাউন দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? এই দেম প্রোনাউন দ্বারা বোঝানো হচ্ছে এই যে 2 টাইপস অফ চকলেট, 2 টাইপস অফ চকলেটকে বোঝানো হচ্ছে যে আপনি তাদেরকে বিক্রি করে দেন। তাদেরকে কাদেরকে? এই যে 2 টাইপের চকলেটকে আপনি বিক্রি করে দিবেন। কত টাকা করে? এই যে 1/10 টাকা করে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট উইল বি ইউর প্রফিট অর লস। তাহলে আপনার প্রফিট লস কত হবে, আপনার লাভ কত বা লস কত, এটা দেখাতে হবে। এখন কথা হচ্ছে, প্রথমে প্রশ্ন কি আসে? কয়টা চকলেট কিনছি? আমি যদি এখানে ধরি যে একটা এ টাইপের চকলেট আর একটা হচ্ছে বি টাইপের চকলেট, এগুলো কত করে, মানে কত সংখ্যক কিনছি, তখন আপনি ধরবেন যে ভাই এক্স ওয়াই জেড, বাদ দেন, এক্স ওয়াই জেড ধরার দরকার নাই। প্রশ্নে আপনারা দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছেন। প্রশ্নে আপনারা কি করতে পারতেছেন? তিনটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছেন। একটা ফ্র্যাকশন কত? 1/9। আরেকটা ফ্র্যাকশন কত? 1/11। আরেকটা ফ্র্যাকশন কত? এই যে 1/10। ভগ্নাংশের নিচের গুলোকে বলে ডিনোমিনেটর, আর ওপরেরটাকে বলে হচ্ছে নিউমিনেটর। যদি কোনো প্রশ্নে ফ্র্যাকশন পাই আর এরকম টোটাল কোনো জিনিস ধরে নেওয়ার দরকার পড়ে, কোনো জিনিস যদি ধরে নেওয়ার দরকার পড়ে, আমরা কি করব? এই যে ডিনোমিনেটর যেগুলো আছে 9 11 10, এই 9 11 10 এই তিনটার এলসিএম করব। এলসিএম মানে হচ্ছে লসাগু করা। তো 9 11 10 এর লসাগু করলে কত হবে? আপনি বলবেন যে 9 গুণন 11 গুণন 10, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তাহলে 9 11 10 গুণ করলে কত হবে? এই যে 990 হবে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে আমি এই এ টাইপের চকলেট কিনছি 990টা, বি টাইপের চকলেট কিনছি 990টা। এখন প্রশ্ন আপনাকে বলে দিচ্ছে যে এই যে এ টাইপের 990টা চকলেট কিনছেন, প্রত্যেকটার দাম কত করে হবে? কত দরে কিনছেন? 1/9। তার মানে এই যে 990টার কস্ট প্রাইস কত? এই যে 990, একটার দাম যদি 1/9 টাকা হয়,
তাহলে 990 এর দাম কত হবে? আপনি তখন কি বলবেন? 990 গুণ হচ্ছে 1/9 বলবেন না? তাহলে 990 গুণন 1/9 করলে কত হয়? 999 এর ভিতরে 11 বার আর একটা শূন্য, 110 টাকা। তার মানে এই 990টার দাম কত? 110 টাকা। এরপরে কি বলতেছে যে বি টাইপের চকলেট কিনবেন 1/11 টাকা করে, তাহলে এখানে কস্ট প্রাইস কত আসবে? একটার দাম যদি 1/11 টাকা হয় তাহলে 990টার দাম কত? আপনি বলবেন 1199 এর ভিতরে 9 বার যাবে আর একটা শূন্য, এই যে 90 টাকা। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? এই যে আপনার 990টার কস্ট প্রাইস হচ্ছে 110 আর 990টার কস্ট প্রাইস কত? 90। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? এ আর বি দুই টাইপের চকলেট মিলে টোটাল কস্ট প্রাইস কত? আপনি তখন বলবেন 110 যোগ হচ্ছে 90 ইজ ইকুয়াল টু 200 টাকা। 200 টাকা। এখন আসেন টোটাল সেলিং প্রাইস। আপনি সেল করবেন কতগুলা? এই যে প্রোডাক্ট এর হচ্ছে আপনার 990টা, প্রোডাক্ট বির কত? 990। এই 990 আর 990 যোগ করে দিলে কত হবে? 1980টা চকলেট না? তাহলে এই যে 1980, ওখানে কি বলছে? দেম মানে হচ্ছে টু টাইপস অফ চকলেটস। এখানে 1980টা চকলেট আপনি কত টাকায় বিক্রি করবেন? এই যে প্রশ্নে বলে দিছে যে 1/10 টাকা করে বিক্রি করবেন। এই শূন্য আর এই শূন্য কেটে দেন, তাহলে থাকে কত? 198 আর 1 গুণ করলে কত হবে? 198 টাকা হবে। তার মানে কি 1980টা চকলেট আপনি কিনলেন 200 টাকা দিয়ে, আর 1980টা চকলেট আপনি বিক্রি করলেন 198 টাকা দিয়ে। আপনার কি হইলো? তাহলে লস হইলো না? তাহলে এখানে লস কত হচ্ছে? আপনি বলবেন যে লস হচ্ছে 200 বিয়োগ 198 ইজ ইকুয়াল টু 2 টাকা আমার লস হচ্ছে। কিন্তু প্রশ্নের অপশন থেকে বোঝা যাচ্ছে যে এখানে লস পার্সেন্টেজ জিজ্ঞাসা করছে, যে ক্ষতির হার কত। তাহলে ক্ষতির হার কিভাবে বের করতে হয়? ক্ষতির হার সবসময় কস্ট প্রাইসের উপর বের করা লাগে। তো আপনার এই যে 1980টা চকলেটের কস্ট প্রাইস কত? 200 টাকা। এই 200 টাকার উপর আপনি ক্ষতি কত করছেন? 2 টাকা ক্ষতি করছেন। এটা পার্সেন্টেজে কত? এই 2 কেটে দেন, 2 এর ভিতরে কতবার যাবে? একবার যাবে। তার মানে এখানে লস পার্সেন্ট কত? 1% না? 1%। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 14 নম্বর। মনোযোগ দেন। এখানে কি বলা হচ্ছে যে এক্স সেলস অ্যান আইটেম টু ওয়াই অ্যাট আ প্রফিট অফ 28% অন হিজ কস্ট অ্যান্ড ওয়াই সেলস দ্য সেম আইটেম টু জেড অ্যাট আ লস অফ 25% অন হিজ কস্ট। ইফ ওয়াই হ্যাজ দাস সোল্ড দ্য আইটেম টু জেড at টাকা টু লেস দেন দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স ইন টাকা? বলা হচ্ছে যে এক্স একটা জিনিস ওয়াই এর কাছে 28% লাভে বিক্রি করবে, ওয়াই আবার জেড এর কাছে এই জিনিসটা 25% ক্ষতিতে বিক্রি করবে। এরপরে বলা হচ্ছে যদি ইফ ওয়াই দাস সোল্ড দ্য আইটেম টু জেড অ্যাট টাকা টু লেস দেন দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, বলতেছে যে এক্স জিনিসটা যত টাকায়, কথা বুঝছেন কিন্তু, এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছে, ওয়াই যদি জেটের কাছে তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করে। এইটা কিন্তু এই অঙ্কের হিটিং পয়েন্ট। এই দ্বিতীয় লাইনটা বুঝতে হবে যে ইফ ওয়াই হ্যাজ দাস সোল্ড দ্য আইটেম টু জেড অ্যাট টাকা টু লেস দেন দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স, অর্থাৎ এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছে, ওয়াই জিনিসটা জেটের কাছে তার 2 টাকা কমে বিক্রি করে। এক্স যত টাকা দিয়ে কিনছে, জেড জিনিসটা তার চেয়ে 2 টাকা কমে কিনবে। ঠিক আছে? তো বলতেছে যে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আইটেম টু এক্স ইন টাকা। তাহলে এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা একটু আমাদেরকে বের করে দেখান। এক্স জিনিসটা কত টাকা দিয়ে কিনছে এটা বের করে দেখান। দেখেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে কি বলছিলাম যে এই টাইপের ম্যাথে যে একজন একটা জিনিস আরেকজনের কাছে বিক্রি করবে, আরেকজন আবার আরেকজনের কাছে বিক্রি করবে, এই ধরনের প্রশ্নে আমরা সবার কস্ট প্রাইস ধরার চেষ্টা করব, অঙ্ক দ্রুত করতে পারবো। তাহলে খেয়াল করেন এখানে এক্স কত টাকা দিয়ে কিনছে আমাদের জানা নাই। তো ঠিক আছে, আমি এখানে ধরেই নিচ্ছি যে এক্স জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে, 100। এখন এক্স আবার জিনিসটা ওয়াই এর কাছে বিক্রি করে দিবে কত পার্সেন্ট লাভে? 28% লাভে। তার মানে 100 টাকার জিনিসটা ওয়াই কত টাকাতে কিনবে? 128 টাকাতে কিনবে। ওয়াই আবার এই জিনিসটা জেড এর কাছে 25% ক্ষতিতে বিক্রি করে দিবে। তার মানে এই যে দেখেন 25% মানে কি? 25% মানে হচ্ছে 1/4। তার মানে এই যে 128-এর 1/4 মানে কত? 32 টাকা কমে বিক্রি করবে। অর্থাৎ জেড এই 128 টাকার জিনিসটা 32 টাকা কমে কিনবে। অর্থাৎ জিনিসটা কিনবে কয় টাকায়? 96 টাকায় কিনবে। এখন আসেন আসল খেলা।
প্রশ্নে আমাকে বলতেছে যে এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছে, এক্স জিনিসটা কয় টাকা দিয়ে কিনছে, 100 টাকা দিয়ে কিনছে। বলতেছে যে এই জেড এই জিনিসটাই কিনবে ওয়াই এর কাছ থেকে 2 টাকা কমে। কথা বুঝছেন? এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনছে, এক্স কিনছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। ওয়াই আবার জিনিসটা জেটের কাছে কত টাকায় বিক্রি করবে? বলতেছে যে এক্স যত টাকা দিয়ে কিনছে তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করবে, তার চেয়ে 2 টাকা কমে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই এখানে 2 টাকা কমে না, 4 টাকা কমে বিক্রি করতেছে। কারণ এক্স জিনিসটা কিনছে 100 টাকা দিয়ে, ওয়াই আবার জেড এর কাছে বিক্রি করতেছে জিনিসটা 96 টাকা দিয়ে। তার মানে এক্স যত টাকা দিয়ে কিনছে, ওয়াই জেড এর কাছে তার চেয়ে কত টাকা কমে বিক্রি করতেছে, 4 টাকা কমে বিক্রি করতেছে না? কারণ এখানে এক্স এর সাথে তুলনা করা হচ্ছে যে এক্স 100 টাকা দিয়ে কিনবে, ওয়াই আবার ওই জিনিসটা জেড এর কাছে এক্স যত টাকা দিয়ে কিনছিল তার থেকে 4 টাকা কমে বিক্রি করতেছে। তার মানে এক্স কিনছিল 100 টাকা দিয়ে, ওয়াই আবার জেড এর কাছে জিনিসটা এই যে কত টাকা কমে বিক্রি করতেছে, 100-র চেয়ে কয় টাকা কমে, 4 টাকা কম না? 100 থেকে 96 এর পার্থক্য কত? 100 থেকে 96 এর পার্থক্য কত? 4 পার্থক্য না? তার মানে এক্স যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে, ওয়াই সেই জিনিসটা জেড এর কাছে 96 টাকায় বিক্রি করছে। তার মানে কয় টাকা কমে বিক্রি করতেছে? 4 টাকা কমে বিক্রি করতেছে। তো আমাদের বোর্ডে যেটা 4 টাকা, প্রশ্নে সেটাকে ওরা কত বলতেছে? 2 টাকা কমে বিক্রি করবে। তার মানে 4 সমান সমান যদি 2 হয়, প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এক্স জিনিসটা কয় টাকায় কিনবে। তাহলে দেখেন এক্স জিনিসটা কিনছে কয় টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। তো 4 সমান সমান 2 হইলে এই 100 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 2 গুণন 100 ডিভাইডেড হচ্ছে আমার 4। 4 100-র ভিতরে 25 বার, 25 আর 2 গুণ করে দিলে এই যে 50 টাকা উত্তর হয়ে যাবে। যে এক্স জিনিসটা মূলত 50 টাকা দিয়ে কিনবে। বোঝা গেছে? এক্স 50 টাকা দিয়ে কিনবে। ভাই বলবেন, হ্যাঁ স্যার বলবেন না, ভাই বলবেন। বোঝা গেছে বিষয়টা? এখানে এই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যাংকের পরীক্ষাতেও আসছে, এটা সরকারি ব্যাংকের পরীক্ষাতেও আসছে। এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যে এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনবে, এক্স জিনিসটা যত টাকা দিয়ে কিনবে, ওয়াই জিনিসটা জেটের কাছে তার চেয়ে তার চেয়ে 2 টাকা কমে বিক্রি করবে। এখানে তার চেয়ে বলতে বোঝানো হচ্ছে এই 100 টাকাকে, যে 100 টাকার চেয়ে 2 টাকা কমে বিক্রি করবে। তার মানে এক্স জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে, এই ওয়াই জিনিসটা আবার জেটের কাছে যে বিক্রি করবে এই 100-র 2 টাকা কম, তার মানে 98 টাকায় বিক্রি করার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 98 না, জিনিসটা সে কয় টাকায় বিক্রি করছে, 96 টাকায় বিক্রি করছে। মানে ওয়াই জেটের কাছে জিনিসটা 96 টাকায় বিক্রি করে দিছে। তাহলে এই যে এক্স এর চেয়ে কত টাকা কমে বিক্রি করলো, এক্স জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে, জেড জিনিসটা 96 টাকা দিয়ে কিনছে। তাহলে কত টাকা এখানে পার্থক্য? আপনি বলবেন যে 4 টাকা। সো আমাদের এখানে যেটা 4 টাকা, প্রশ্নে সেটাকে বলতেছে 2 টাকা কম। তাহলে 4 সমান সমান 2 হইলে এই 100 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 4 অর্ধেক হয়ে গেছে, তার মানে 100 অর্ধেক হয়ে 50 হয়ে যাবে। 2-4-এ প্যাচ লাগার কোনো কথা নাই। এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে রিলেট করতে হবে। আপনাকে এই যে প্রশ্নের সাথে আপনার যে ক্যালকুলেশন, এইটাকে রিলেট করা লাগবে। এটা রিলেট না করলে হবে না। তো এটা রিলেট না করলে আপনি উত্তর বের করতে পারবেন না। ঠিক আছে? এখানে এই জিনিসটা খুব মানে সূক্ষ্ম একটা জিনিস, এবং আইবি এর এগুলো হচ্ছে ট্র্যাপ। আপনাকে এই জিনিসগুলো ধরতে হবে। এখানে এই কথাটা বোঝেন না কেন? এখানে বলেই দিছে যে এক্স যত টাকা দিয়ে কিনবে, ওয়াই জেড এর কাছে তার চেয়ে 2 টাকা কমে জিনিসটা বিক্রি করবে। তো আমরা এখানে হিসাব করে কি দেখতেছি যে এক্স জিনিসটা 100 টাকা দিয়ে বিক্রি করতেছে, মানে 100 টাকা দিয়ে কিনতেছে, ওয়াই আবার 128 টাকা দিয়ে কিনতেছে, জেড আবার ওয়াই এর কাছ থেকে কয় টাকা দিয়ে কিনতেছে, 96 টাকায় কিনতেছে। তাহলে আপনি এখানে চিন্তা করেন, আমাকে বলতেছে যে ওয়াই জেড এর কাছে জিনিসটা 2 টাকা কমে বিক্রি করবে যত টাকায় এক্স কিনেছিল। তার মানে এক্স কিনেছিল 100 টাকা দিয়ে, এক্স কিনছিল কয় টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। 100-র 2 টাকা কমে বিক্রি করবে, 100-র 2 টাকা কমে। কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে 100 থেকে 4 টাকা কমে বিক্রি করতেছে। মানে এক্স 100 টাকা দিয়ে কিনছে, আর ওয়াই জেড এর কাছে এই পণ্যটাই 96 টাকায় বিক্রি করতেছে। তাহলে খেয়াল করেন এখানে 100 আর 96 এর পার্থক্য কত? 4 টাকা না? আমাদের বোর্ডে পার্থক্য কত? 100 আর 96, এই দুইটার পার্থক্য কত? 4 টাকা।
তার মানে 100 টাকার জিনিস সে 96 টাকায় বিক্রি করে দিচ্ছে। তাহলে এইখানে পার্থক্য যেটা 4 টাকা, আমাদের বোর্ডে যেটা 4 টাকা, প্রশ্নে বলতেছে যে 2 টাকা কম হবে। আমাদের বোর্ডে যেটা 4 টাকা কম, প্রশ্নে সেটাই 2 টাকা কম। তার মানে আমাদের এখানে যেটা 4, প্রশ্নে সেখানে সেটা 2। তাহলে 4 সমান সমান 2 হইলে এই যে এক্স জিনিসটা কয় টাকাতে কিনছিল 100, এই 100 মান কত হবে? আপনি বলবেন যে 4 যেহেতু অর্ধেক হয়ে গেছে, 100 অর্ধেক হয়ে কত হয়ে যাবে? 50 টাকা হয়ে যাবে। বোঝা গেছে? আপনাকে এইভাবে রিলেট না করলে হবে না। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলতেছে যে ইন মেকিং আ রেডিও সেট দ্য কস্ট অফ লেবার অ্যান্ড ম্যাটেরিয়ালস আর ইন দ্য রেশিও অফ 3:2. এ ম্যানুফ্যাকচারার সেলস এ সেটস ফর টাকা 150 টু মেক এ গেইন অফ 25% অন দ্য কস্ট। হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য মেটেরিয়ালস ফর দ্য সেট? বলতেছে যে একটা রেডিও তৈরি করতে লেবার কস্ট আর মেটেরিয়াল কস্টের যে অনুপাত সেটা কত? 3:2। বলতেছে যে একজন উৎপাদনকারী একটা রেডিও 150 টাকায় বিক্রি করলে তার 25% মুনাফা হবে। তো জিজ্ঞাসা করছে যে মেটেরিয়াল কস্টটা কত হবে, ওই রেডিওটা উৎপাদন করতে যে মেটেরিয়াল কস্ট এইটা কত সেটা বের করেন। ভাই খেয়াল করেন এখানে ইজি জিনিস এগুলা। এখানে এই যে লেবার কস্ট আর মেটেরিয়াল কস্টের অনুপাত দেওয়া আছে কত? 3:2। ঠিক আছে, 3:2। এবং আমাদেরকে মেটেরিয়াল কস্ট কত এটা বের করা লাগবে, অর্থাৎ এই 2 এর মান বের করা লাগবে। এখন খেয়াল করেন, আমাকে বলতেছে যে একটা রেডিও 150 টাকায় যদি বিক্রি করেই তাহলে আমার 25% মুনাফা হবে। তো ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি যে আমার কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, প্রফিট যদি আমি 25% করি, তাহলে সেল করতে হবে আমাকে 125 টাকায়। সেল করতে হবে কয় টাকায়? 125 টাকায়। সো আমাদের এখানে সেলিং প্রাইস যেটা 125 টাকা, প্রশ্নে বলতেছে যে সেল করা লাগবে কত টাকায়? 150 টাকায়। তাহলে আমার কস্ট প্রাইস কত? অর্থাৎ এই 100 মানটা কত? আপনি বলবেন যে এই যে 125, দেখেন 25 এখানে 6 বার দাবে, 25 এখানে 5 বার দাবে, 5 এখানে কয়বার দাবে? 20 বার দাবে। তাহলে 6 20 কত হয়ে যাবে? 120 টাকা হয়ে যাবে না? তার মানে আপনার কস্ট প্রাইস কত টাকা? 120 টাকা। আপনার কস্ট প্রাইস কত? 120 টাকা। আপনার কস্ট প্রাইস নির্ধারণ হয়েছে কিভাবে? এই যে লেবার কস্ট আর মেটেরিয়াল কস্ট মিলেই তো, যে এই লেবার কস্ট আর মেটেরিয়াল কস্ট এই দুইটা যদি যোগ করে দেই তাহলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাব, যে ওই প্রোডাক্ট তৈরি করতে যত টাকা খরচ হয়েছে সেটা পাবো। তো লেবার কস্ট আর মেটেরিয়াল কস্ট মিলে টোটাল কত? 3 আর 2 5 টাকা। সো আমাদের অনুপাতে যেটা 5 টাকা টোটাল কস্ট, আর এখানে আমরা টোটাল কস্ট কত বের করছি? 120 টাকা বের করছি। তাহলে 5 পার্ট 120 হইলে 1 পার্ট কত? আপনি বলবেন যে ভাই 5 24 120। আমাকে বের করতে হবে মেটেরিয়াল কস্ট কত। সো মেটেরিয়াল কস্ট এখানে কত? 2। তাহলে এই 2 সমান সমান কত? এই যে 24 দুগুণ 48 টাকা। কোথায় উত্তর? ডিতে, যেখানে মেটেরিয়াল কস্ট হচ্ছে 48। আসেন পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলতেছে? মিস্টার করিম বট 20 ম্যাঙ্গোস ফর টাকা 55। বলতেছে যে করিম সাহেব 20টা আম কিনছে 55 টাকা দিয়ে। হি ফাউন্ড দ্যাট 10% অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার ড্যামেজড। সে দেখলো যে 10% আম নষ্ট হয়ে গেছে। অ্যান্ড সোল্ড দ্য রেস্ট অ্যাট দ্য রেট অফ টাকা 54 পার ডজন। আর অবশিষ্ট আমগুলো সে 54 টাকা ডজন বিক্রি করে দিছে। হাউ মাচ প্রফিট ইন টাকা
ডিড হি মেক, তাহলে সে কত টাকা লাভ করলো? সে লাভ করলো কত টাকা? কথা বুঝছেন? 20টা আম 55 টাকা দিয়ে কিনছে, এই 20টা আমের মধ্যে 10% আম নষ্ট বেরোইছে। তাহলে খেয়াল করেন, তাহলে তার ড্যামেজ দাম কত? এই যে বলতেছে যে 20-এর 10%, 10% মানে হচ্ছে 1/10, মানে হচ্ছে 2টা আম নষ্ট। তাহলে বাকি থাকলো কয়টা আম? 20টা থেকে 2টা নষ্ট হইলে 18টা ভালো। এই 18টা আম সে বিক্রি করবে, করে তার কত টাকা লাভ হবে এটা জিজ্ঞাসা করছে। তো বলেই দিচ্ছে যে অবশিষ্ট আমের প্রতি ডজন সে কি করবে? 54 টাকায় বিক্রি করবে। 1 ডজন মানে হচ্ছে 12টা। তার মানে 12টা আমের দাম যদি 54 টাকা হয়, তাহলে এই যে আম বাকি আছে কয়টা? 18টা। তাহলে এই 18টা আম কত টাকায় বিক্রি করবে? এই যে 54 গুণন হচ্ছে 18 ভাগ হচ্ছে 12, 6 3 বার, 6 2 বার, 2 54-এর ভিতরে যাবে 27 বার, 3 27-এ কত? এই যে 81 টাকায় বিক্রি করবে। তো জিজ্ঞাসা করছে যে তার লাভ কত হবে এটা বের করেন। তাহলে তার লাভ কত? 20টা আম কিনছে 55 টাকা দিয়ে, আর বিক্রি করছে 81 টাকা দিয়ে। তাহলে এই যে 81 থেকে জাস্ট 55-কে বিয়োগ করে দেন, তাহলে উত্তর পেয়ে যাবেন 26 টাকা। ঠিক আছে, 26 টাকা তার লাভ। যে ক্লাসের উপস্থিতি কমতেছে, প্রথম দিকে প্রথম 2-3টা ক্লাসে ভালো উপস্থিতি ছিল, 30 জন 35 জন 40 জন। আমি প্রতিটা ব্যাচে এই কথা বলি, এই ব্যাচেও বলতেছি যে যারা আছেন আজকে ক্লাসে, যারা আছেন আপনারা শেষ দিন পর্যন্ত থাকার ট্রাই করেন। ঠিক আছে, আলটিমেটলি লাভবান হবেন। কারণ একটা কোর্সে যারা ভর্তি হয় সবাই চাকরি পাবে না, যারা শেষ পর্যন্ত ধরে থাকবে তারাই চাকরি পাবে। ঠিক আছে, আর পরবর্তীতে অনেকে রেকর্ড করেন, সেই হিসাব বাদ। রেকর্ড যারা করেন তারা হচ্ছে আউট অফ সিলেবাস, তারা পরবর্তীতে করে নেন। সেই সংখ্যা খুবই নগণ্য, খুবই কম, হাতে গোনা কয়েকজন। কিন্তু যারা লাইভ ক্লাসে আসেন, আমার মনে হয় যে শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো কিছু হবে। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কারণ এখানে মোটামুটি আমরা যারা এখানে চাকরি প্রিপারেশন নিতে বসছি না কেন, খুব কম সংখ্যক মানুষই আছে যে যাদের একাডেমিক পড়াশোনা চলতেছে, বা খুব কম সংখ্যক মানুষই আছে যারা চাকরি বাকরি করে। ঠিক আছে, এখানে 200-250 মানুষ আছে। 250 জন মানুষের মধ্যে ধরে নিলাম যে 50 জন মানুষই হয় চাকরি করে, না হলে তাদের মানে অনার্সে পড়ে বা মাস্টার্সে পড়ে। তাছাড়া বাদ বাকি 200 জন মানুষ কিন্তু ফ্রি, একদম স্রেফ বেকার, কোনো কাজ নাই, এবং সকালবেলা টিউশনিও থাকে না। ঠিক আছে, তারপরেও ক্লাসে উপস্থিতি নাই। তাই আমি বলবো যে যারা উপস্থিতি নাই ওটা বাদ, আপনারা যারা আছেন শেষ পর্যন্ত থাকেন। যে সেদিন একজন বলতেছে, মানে একটা কোচিং এর মালিক বলতেছে আমাদেরকে যে রেজাল্ট হইল না পরশু দিনে সিনিয়র অফিসারের, তো উনি আমাদেরকে বলতেছে যে তোমরা তোমাদের স্টুডেন্ট কত? আমি বললাম যে ভাই, মানে প্রত্যেকটা ব্যাচে তো স্টুডেন্ট আসলে এরকম ভ্যারি করে, কোনো ব্যাচে 600 আছে, কোনো ব্যাচে 1400 আছে, কোনো ব্যাচে 3000 স্টুডেন্টও আছে, আবার এমনও ব্যাচ আছে যে যেখানে স্টুডেন্ট সংখ্যা মাত্র 150 জন। ঠিক আছে, মানে ভ্যারি করে। তবে ওভারঅল অনেক স্টুডেন্ট, 9000 9500 বা 10,000 স্টুডেন্ট অনেক সময় পার হয়ে যায়, বা এরকমই স্টুডেন্ট হয়। তো বলতেছে যে তোমরা মানে এত স্টুডেন্ট, তাহলে মানে আমরা ওই যে যারা চাকরি পায় তাদেরকে তো একটু মানে আমাদের পেজে একটু প্রমোট করার চেষ্টা করি। ঠিক আছে, মার্কেটিং এর বিষয় তো সবাই আছে। তো বলতেছে যে এত স্টুডেন্ট, তাহলে তো চাকরি পাইতেছে যে খুব কম, 12 জন 13 জন 14 জন চাকরি পাইতেছে। তো সেই হিসেবে তো আমার প্রতিষ্ঠানই ভালো করতেছে, আমার কোচিং সেন্টার, আমার অফলাইনে পড়াই, আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 200-300। এখান থেকে মানে ও মানে কম্পেয়ার করতেছে যে আমার এখান থেকে 2-3 জন সিনিয়র অফিসার হয়েছে। তাহলে ওইটা ভালো না যে 200-300-র মধ্যে থেকে 2-3 জন সিনিয়র অফিসার হচ্ছে, আর এখানে আমার 8-9 হাজার স্টুডেন্টের মধ্যে থেকে 12-13 জন সিনিয়র অফিসার হচ্ছে। তাহলে তো পার্সেন্টেজে হিসাব করলে ওরটাই ভালো, তাই না? ওর মানে সাফল্যের হার বেশি আমার চেয়ে। তাই আমি বললাম যে ভাই, এখানে কথা আছে, আপনার কোচিং এর ফি হচ্ছে 10,000 টাকা।
বা 8,000 টাকা। আর আমার এখানে কোচিংয়ের ফি হচ্ছে 500 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা। এখন আপনার কোচিংয়ে যারা ভর্তি হয় এদের একটা লিমিটেড, মানে লিমিটেড সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়, সবাই যে ভর্তি হতে পারবে না, লিমিটেড ছাত্রছাত্রী ভর্তি হবে। আবার যখন বেশি টাকাতে ভর্তি হবে অফলাইনে, তখন ওর ক্লাস না করলে হবে না, ক্লাসে ওর উপস্থিত হওয়া লাগবে, কারণ একটা ক্লাস মিস হইলে ওই ক্লাস আপনি আর দিবেন না, দেনও না। আর আমার এখানে তো সুযোগ হচ্ছে, ছেলেবেলে ভর্তি হওয়ার আগে বলে যে ক্লাস আজীবন রেকর্ড থাকবে কিনা। আপনি আজীবন দিয়ে কি করবেন? 32 বছর পর্যন্ত রেকর্ড থাকবে। 32 বছর পর্যন্ত তো আপনি চাকরিতে আবেদন করতে পারবেন। 32-এর পরে রেকর্ড থাকলে কি, রেকর্ড না থাকলে কি। আমার এখানে চিন্তা করে স্টুডেন্ট আজীবন রেকর্ড থাকবে কিনা, আমি আজীবন ক্লাস করতে পারবো কিনা। মানে এখানে স্টুডেন্ট, আমার এখানে স্টুডেন্ট ভর্তি হয় আজীবনের চিন্তা করে, মানে মৃত্যুর আগ পর্যন্ত সে পড়বে এই চিন্তা করে এসে ভর্তি হয়। এই জন্য আমার সাফল্যের হার কম। আর আপনার ওখানে সাফল্যের হার বেশি, এই কারণে যে আপনার কোর্সের মেয়াদ 4 মাস। ঠিক আছে, তো এই কথা এই জন্য বললাম যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি হয় হচ্ছে টাকা কম, 400-500 টাকা কোনো বিষয় না, বা 1,000 টাকা কোনো বিষয় না। ভাই একটা কোর্স রান করছে, ভর্তি হয়ে যায়, ক্লাস করি বা না করি পরের হিসাব। ঠিক আছে, এই চিন্তা ভাবনা করে ছেলেবেলে ভর্তি হয়। মানে এই চিন্তা ভাবনা করে ভর্তি হইলে তো ভাই চাকরি হবে না। আপনাকে এই চিন্তা করে ভর্তি হওয়া লাগবে যে আমি 6টা মাস ওখানে পড়বো, 6 মাস পরে যেন আমার একটা গতি হয়, তাছাড়া সমস্যা। বুঝতে পারছেন? আমি মানে 2020 থেকে আমরা এই বিষয়টা খেয়াল করতেছি, শুধুমাত্র কম টাকা দেখে অনেকেই ভর্তি হয়, কিন্তু এটা আসলে ঠিক না। আপনাকে পড়তে হবে, না পড়লে কিন্তু চাকরি হবে না। বুঝতে পারছেন? যেমন এই যে, হ্যাঁ, মেন্টরসের কিউ ব্যাংকে পাবেন। এই যে আমরা ধরেন যে 12-13 জন আমাদের এখান থেকে চাকরি পাইছে, আরো অনেকেই পাইছে, হয়তো কেউ জানাইছে। সবাই তো ধরেন চাকরি পাওয়ার পরে অনেকে আছে চিনেই নাই, এমন একটা ভাব। ঠিক আছে, অনেকে আছে জানায় নাই যে চাকরি পাইছি বা এই সেই। তো ধরলাম যে এরকম 13-14 জন চাকরি পাইছে। আমরা এই লাস্ট 2 দিনে পেজে 1,000-এর উপর SMS আমরা পাইছি, 1,000-এর উপর। ভাই নতুন ব্যাচ কবে শুরু হবে? মানে এখন তার একটা ঘোরের মধ্যে আছে ভাই, নতুন ব্যাচ মানে আপনার এখানে ভর্তি হইলে আমার চাকরি কনফার্ম। আপনি নতুন ব্যাচ কেন শুরু করতেছেন না? নতুন ব্যাচ শুরু করেন, আপনার এখানে আমি ভর্তি হব। জাস্ট এই যে এক্সাইটমেন্ট, এই এক্সাইটমেন্টটাকে একটু দমন করতে হবে। যেখানেই ভর্তি হন, আমার এখানেই ভর্তি হন আর অন্য জায়গাতেই ভর্তি হন, এক্সাইটমেন্ট দমন করেন। ঠিক আছে, এক্সাইটমেন্ট দমন করে নিজের ফোকাসটাকে ক্লিয়ার করে ভর্তি হন। ঠিক আছে, আসেন 17 নম্বরে আসেন। বিআইবিএম এর একটা ব্যাচ রান করার আমরা প্ল্যান করছি, খুব সম্ভবত জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হইতে পারে। মানে এটা এখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। মানে আমি তো শুধু ম্যাথ পড়াই, আমি ম্যাথের বিষয়টাই মানে দেখি। এখন ছেলেপেলের ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে ম্যাথে। ইংরেজি ভোকাবুলারি পড়ানোর কিছু নাই, সেন্টেন্স কমপ্লিশন পড়ানোর কিছু নাই, বাংলা পড়ানোর কিছু নাই। ঠিক আছে, সমস্যা হচ্ছে ম্যাথে। মানে ম্যাথটা একটু সহায়তা লাগে কারো না কারো। ইংরেজি প্রিলির জন্য মোটামুটি কারো সহায়তা না হইলেও চলে। শুধুমাত্র ভোকাবুলারি মুখস্থ করলে আপনি 15-16 মার্কস আপনি ক্যারি করতে পারবেন। আর গ্রামার যেগুলো ভয়েস নারেশন আছে এগুলো আপনারা পারেন, এগুলোর জন্য আসলে পড়াতে হবে না। এরকম একটা প্ল্যান করতেছি যে প্রায় 56টার মতো পরীক্ষা নিছে বিআইবিএম একদম শুরু থেকে। মানে গাইড বইয়ে যতগুলো পাওয়া যায়, এমিনেন্টের গাইড বইয়ে মোটামুটি 56 সেট প্রশ্ন আছে। ঠিক আছে, কোনো একটা প্ল্যান চলতেছে যে 56 সেট প্রশ্নের বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন আছে সেখানে, তারপর হচ্ছে অন্যান্য কম্বাইন্ডের প্রশ্ন আছে, 56 সেট প্রশ্ন আছে। একটা ব্যাচ রান করার চেষ্টা করতেছি, দেখি কি হয়। যদি শুরু করে হয়তো জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করব। শুরু করলে ওখানে গণিত প্রশ্নগুলো সমাধান করাই দেওয়া যাবে, যদি শুরু করি আর কি। যাই হোক, আসেন 17 নম্বর। 17তে কি বলা হচ্ছে যে এ ট্রেডার পারচেজেস সাম পেন at the rate of টাকা 10 per dozen. If he sells all the pen at a rate of টাকা 120 per 100 pen, what will be his profit in percent? দেখেন, খেয়াল করেন, এখানে বলতেছে যে একজন ব্যবসায়ী 10 টাকা দিয়ে 1 ডজন কলম কিনছে। একজন ব্যবসায়ী 10 টাকা দিয়ে 1 ডজন কলম কিনছে। যদি সে 100টা কলম 120 টাকায় বিক্রি করে, যদি সে 100টা কলম 120 টাকায় বিক্রি করে,
তাহলে তার লাভ হয়েছে কত পার্সেন্ট এটা বের করতে হবে। এখন এখানে একটা জিনিস দেখেন, আপনার 100টা কলম যে বিক্রি করছেন, তার মানে কি 100টা কলম বিক্রি করার আগে তো আমাকে 100টা কলম কেনা লাগবে, তাই না? 100টা কলম কিনতে হবে না? তো অনেকেই চিন্তা করে যে ভাই এখানে তো 12টা কলম কেনার কথা বলছে, তাহলে 100র হিসাব আমি কেমনে বের করবো? আপনি ধরে নেন যে ভাই 100 কলম বিক্রি করছি, তার মানে 100 কলম আগে কিনছি, তাহলে 100 কলমের দাম কত হবে? আপনি কয় টাকা দিয়ে কিনছেন, কস্ট প্রাইস কত? তো এখানে বলেই দিছে যে 1 ডজনের দাম 10 টাকা। তার মানে 12টা কলমের দাম, 12টা কলমের দাম যদি আমার 10 টাকা হয়, তাহলে আমি কলম কিনছি কয়টা? ধরে নেন 100টা কলম। তাহলে 100টার দাম কত হবে? আপনি বলবেন যে 10 গুণন 100 ভাগ হচ্ছে আপনার এই যে 12, 2 দিয়ে ভাগ করলে এখানে 5, 2 দিয়ে ভাগ করলে এখানে 6, 2 দিয়ে এখানে 50, 2 দিয়ে এখানে 3, তাহলে 5×50 কত হবে? 250/3 টাকা। তার মানে আমার কস্ট প্রাইস কত? 100টা কলম আমি কিনছি কত টাকা দিয়ে? 250/3 টাকা দিয়ে কিনছি। এরপরে দেখেন, এরপরে কি বলতেছে যে 100টা কলম আমি আবার বিক্রি করছি কয় টাকা দিয়ে? 120 টাকা দিয়ে বিক্রি করছি। তাহলে 100টা কলম, এবার যদি আমরা সেলিং প্রাইসটা দেখি, যে সেলিং প্রাইস কত? 100টা কলম আমি বিক্রি করছি কয় টাকা দিয়ে? 120 টাকা দিয়ে। তো জিজ্ঞাসা করছে যে আপনার প্রফিটটা কত হবে, এটা একটু বের করে দেখান। তাহলে দেখেন এখানে মূলত পার্সেন্টেজ হবে এগুলো বোধহয়। আচ্ছা একটু হিসাব করে দেখি। তাহলে দেখেন প্রফিট কত হচ্ছে, তাহলে 120 বিয়োগ এই যে আমার কস্ট কত? 250 বিয়োগ 3, কারণ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমি প্রফিট পাবো, তাই না? তাহলে দেখেন এখানে আমার প্রফিট তাহলে কত হবে? 3 লসাগু হলে এখানে 360 বিয়োগ হচ্ছে 250, তাহলে এখানে কত হয়ে যাবে? 0, 110 বাই, কত দূরে লিখলাম, 110/3 টাকা। এটা হচ্ছে আমার প্রফিট, এটা হচ্ছে আমার প্রফিট, যে 110/3 টাকা আমার প্রফিট হবে। তো আমাকে বের করতে হবে প্রফিট পার্সেন্টেজটা কত। প্রফিট পার্সেন্টেজ মানে লভ্যাংশের হার কত। সো লাভ লসের হিসাব বের করতে হবে কস্ট প্রাইসের উপরে। তার মানে এই যে 250/3, এইটার উপরে লাভ করলাম কত? এই যে 110/3, এই যে গুণন হচ্ছে আপনার 100, এইটা ক্যালকুলেশন করেন। 110/3 গুণন 3/250 গুণন হচ্ছে 100, 3 3 কেটে দেন, 0 0 কেটে দেন, 5 এখানে 2 বার, 5 এখানে 5 বার, 5 এখানে 22 বার যাবে, 22 আর দুগুণে কত হয়ে যাবে? এই যে 44% হয়ে যাবে। এই যে উত্তর আছে অপশন বিতে, যে ভাই আমার এখানে লাভ হবে 44%। ঠিক আছে, 44%, এটাই উত্তর। জিআরই জিমেট তো সবাই পড়তে চায় না, একজন দুইজনের জন্য আসলে ব্যাচ রান করা এটা লস প্রজেক্ট। ঠিক আছে, যেমন আমরা আইবি এর এমবি এর জন্য আমরা ব্যাচ রান করি না, আইবি এর এমবি এর জন্য আমরা ব্যাচ রান করি না। এখানে তো ম্যাথ ব্যাচ এবার একটু রান করলাম। গতবার মানে এইবার ইনটেকে আমার 2জন স্টুডেন্ট বসছে, মানে 2জন ব্যক্তিগতভাবে পড়ছে, তাও 2জন একসাথে না, একদম আলাদা আলাদাভাবে। একজন একটা সময় পড়ছে আর একজন আর একটা সময় পড়ছে। একটা ছেলে হচ্ছে আপনার আহসানুল্লাহ ইউনিভার্সিটির, আর একটা ছেলে হচ্ছে বুয়েটের, মানে 2জন আলাদা আলাদা সময় পড়ছে। যদিও শুধু ম্যাথ পড়ানোর কথা ছিল, আমি ম্যাথটা ভালোভাবে কাভার করে দিয়েছি। আর অ্যানালাইটিক্যালটা ওরা আপনার যে কোচিংয়ে মডেল টেস্ট দিছে, ওখানে প্রায় 5টা 6টা মডেল টেস্ট, মানে 2 কোচিং মিলে প্রায় 10টা মডেল টেস্ট। ওই 10টা মডেল টেস্টের আপনার ম্যাথ প্রশ্ন আর অ্যানালাইটিক্যাল প্রশ্ন ওইভাবে 2জনের সাথে আলাদা আলাদা টাইমে বসে বসে সলভ করে দেওয়া হয়েছে। তো ভালো পরীক্ষা দিছে, আশা করি রিটেন কোয়ালিফাই করবে। তারপরে আলটিমেট চান্স পাবে কিনা জানি না, বাট রিটেন কোয়ালিফাই করবে, পুরো কনফিডেন্ট রিটেনে পাস হবে। ভাইবা কোয়ালিফাই করলে তো হয়ে গেল। গণিত অংশটা ভালো করছে, আমি যেটা পড়াইছি সেটা আল্লাহর রহমতে খুবই ভালো করছে। 18 নম্বরে চলে আসেন, গণিত অ্যানালাইটিক্যাল দুইটাই ভালো করছে। দেখেন 18 নম্বরে কি বলা হচ্ছে, যে দ্য ম্যানেজার অফ আগোরা
purchased some tomatoes for taka 45 per kg. Due to improper handling, 10% of the tomatoes by weight were ruined and discarded. At what price per kg should the manager sell the remaining tomatoes if he wishes to make a profit of 12% on the cost of the tomatoes? খেয়াল করেন, বলতেছেন যে ভাই যে আগরার ম্যানেজার কিছু টমেটো কিনছে 45 টাকা কেজি দরে, ঠিক আছে? আগরার ম্যানেজার 45 টাকা কেজি দরে কিছু টমেটো কিনছে। তো কিনে বাজার থেকে তার শোরুম পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত তার 10% টমেটো নষ্ট হয়ে গেছে, 10% টমেটো নষ্ট হয়ে গেছে। তো বলতেছে যে প্রতি কেজি টমেটোতে যদি সে 12% লাভ করতে চায় তাহলে কত টাকা করে বিক্রি করবে, মানে পার কেজি কত টাকা করে বিক্রি করবে। 12% যদি লাভ করতে চায় তাহলে প্রতি কেজি টমেটোর বিক্রয় মূল্য কত হবে খেয়াল করেন। এবং এখানে যেই এই যে 10% অফ দ্য টমেটোস যে নষ্ট হবে এটা বাই ওয়েট, মানে ওয়েটের ভিত্তিতে। ওয়েটের ভিত্তিতে, ওয়েটের ভিত্তিতে মানে কি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। ধরে নেন যে সে 1 কেজি টমেটো কিনছে, 1 কেজি টমেটো কিনছে, 1 কেজি মানে কত ভাই? 1000 গ্রাম। তো এই যে বাই ওয়েট মানে হচ্ছে যে এই যে 1000 গ্রাম টমেটো কিনছে এইটার মধ্যে থেকে 10% টমেটো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 1000 গ্রাম থেকে 10% টমেটো যদি নষ্ট হয়ে যায় তার মানে 100 গ্রাম টমেটো নষ্ট হয়ে গেছে, তাহলে বাকি থাকতেছে কত? এই যে 900 গ্রাম। বোঝা গেছে? তো এখন আমাকে জিজ্ঞাসা করছে যে এই 900 গ্রাম টমেটো কত টাকায় বিক্রি করতে হবে যাতে করে তার 12% মুনাফা হয়। বোঝা গেছে? এখানে বাই ওয়েটে লস হবে হচ্ছে আপনার, মানে বাই ওয়েটে 10% টমেটো নষ্ট হবে, দ্যাট মিনস 1000 গ্রাম টমেটোর মধ্যে থেকে 100 গ্রাম টমেটো তার নষ্ট হবে। বোঝা গেছে? এবং এই যে টমেটোটা সে কিনছে কত করে কিনছে? 45 টাকা কেজি কিনছে। এখন বলতেছে যে সে লাভ করবে কত? 12%। তাহলে একটু খেয়াল করে দেখি যে তার সেলিং প্রাইসটা আসলে কত। মানে নর্মালি যদি সে লাভ করে, তাহলে এই যে কস্ট প্রাইস 45 আর এই 45-এর ওপরে হচ্ছে সে 12% মুনাফা করবে। তাহলে নর্মালি তার সেলিং প্রাইসটা কত হবে? আপনি বলবেন যে ভাই 4 এখানে 3 বার দেন, 4 এখানে 25 বার দেন, তাহলে 5 এখানে 9 বার দেন, 5 এখানে 5 বার দেন, 3 নং 27, 27কে 5 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 5 5 25, 5 5 25, হাতে থেকে 2, 4 5 20, তাহলে হয়ে যাবে কত? 50 টাকা 4 পয়সা হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো টমেটো নষ্ট না হইতো বা এরকম যে 45 টাকা করে কিনছে তাহলে 12% লাভে কত টাকায় বিক্রি করবে? 50 টাকা 40 পয়সায় বিক্রি করবে প্রতি কেজি, তাহলে তার 12% লাভ হবে। এখন কাহিনীটা হচ্ছে যে এই যে 50 টাকা 40 পয়সায় সে তো এখন আর 1000 গ্রাম বা 1 কেজি টমেটো বিক্রি করতে পারবে না। বিক্রি করতে পারবে না। তাকে বিক্রি করতে হবে এই 50 টাকা 40 পয়সায় বিক্রি করতে হবে 900 গ্রাম টমেটো, কারণ 100 গ্রাম তো নাই, 100 গ্রাম টমেটো তো নাই তার, ওটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ফেলে দিছে ওইটা। তার মানে সে যদি এই 12% মুনাফা করতে চায় তার মানে এখন এই যে 900 গ্রাম টমেটোই তার বিক্রি করা লাগবে কত? 50 টাকা 40 পয়সায়। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাইলে 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম কত? কথা বুঝছেন? 10% মানে 100 গ্রাম তো নষ্টই হয়ে গেছে, তার মানে 12% মুনাফা করতে চাইলে এখন যেইগুলো বাকি আছে অবশিষ্ট 900 গ্রাম, এই 900 গ্রাম আমাকে এই দামে বিক্রি করতে হবে। তাহলে 1 কেজি বা 1000 গ্রাম আমি কত দামে বিক্রি করব এটা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, আমরা এখন বলতে পারি যে ভাইয়া 900 গ্রাম আমি বিক্রি করব এই যে 50 টাকা 40 পয়সায়, তাহলে এই যে 1 কেজি বা 1000 গ্রাম আমি বিক্রি করব এই যে 50 টাকা 40 গুণন হচ্ছে 1000 ডিভাইডেড কত? এই যে 900, ঠিক আছে, গুণন এই যে দশমিকটাকে তুলে দিলাম, দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ডিজিট আছে এই যে একটা শূন্য, তাহলে এই যে 2 শূন্য, এই যে 1 শূন্য, 3 শূন্য কেটে দিলাম, এখান থেকে 3 শূন্য কেটে দিলাম, ঠিক আছে। 9 এই 504 ভিতরে কতবার যাবে? আপনি বলবেন যে ভাই 5 নং 45, হাতে থেকে 5 4 54, 6 নং 54, 56 টাকা। অর্থাৎ এখন 1 কেজি টমেটো আমাকে বিক্রি করতে হবে কয় টাকা দিয়ে? 56 টাকা দিয়ে বিক্রি করতে হবে। এটাই উত্তর।
পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন 19-এ বলতেছে যে এ মার্চেন্ট ওয়াজ সেলিং অ্যান আইটেম অ্যাট আ সার্টেন প্রাইস, দ্য মার্কড ইট ডাউন 20% ফর স্প্রিং সেল, ডিউরিং দ্য সামার হি মার্কড দ্য আইটেম ডাউন অ্যানাদার 20% ফ্রম ইটস স্প্রিং প্রাইস। ইফ দ্য আইটেম ওয়াজ সোল্ড অ্যাট দ্য সামার প্রাইস, হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল প্রাইস ডিড ইট সেল ফর? বলতেছে যে একজন ব্যবসায়ী একটা নির্দিষ্ট দামে একটা জিনিস বিক্রি করে, বলতেছে যে আপনার স্প্রিং এর অফারের কারণে 20% ডিসকাউন্ট দিছে, তারপরে সামার আসলে সেখানে আরও 20% ডিসকাউন্ট দেওয়া হয়। তো বলতেছে যে তাহলে ওই জিনিসটা অরিজিনাল প্রাইসের কত পার্সেন্ট দামে বিক্রি করা হচ্ছে? অরিজিনাল প্রাইসের কত পার্সেন্ট দামে বিক্রি করা হচ্ছে? ভাই সহজ হিসাবে, এই যে এখন শীতের দিন না, আপনি দেখবেন যে বিভিন্ন দোকানে দোকানে শীতকালীন পোশাকের উপর ডিসকাউন্ট দিয়ে রাখছে, ঠিক আছে? এটার উপর 10%, ওইটার উপর 15%, ওইটার উপর 30% ডিসকাউন্ট দিয়ে রাখছে। এখানেও সেই একই কথা বলতেছে যে এখানে একটা জিনিসের দাম ধরে নিলাম যে একটা জিনিসের অরিজিনাল প্রাইস হচ্ছে 100 টাকা। তো বলতেছে যে এই যে স্প্রিং উপলক্ষে 20% ছাড় দিয়ে রাখছে, তাহলে 100 টাকার উপরে 20% ছাড় দিলে কত হবে? 80 টাকা হবে। বলতেছে যে যখন সামার আসছে তখন আবার 20% ছাড় দেবে, তাহলে এই 80-র উপরে যদি আবার 20% ছাড় দেয়, 80-র উপরে 20% ছাড় মানে কি? 80 টাকার জিনিস 16 টাকা কমে এই যে 64 টাকায় বিক্রি করে দিবে। তো এখন বলতেছে যে ভাই দুইবার ছাড় দেওয়ার পরে আপনি এই যে 64 টাকায় যে জিনিসটা বিক্রি করতেছেন এটা অরিজিনাল প্রাইসের কত পার্সেন্ট? অরিজিনাল যে প্রাইসটা তার কত শতাংশ? তো আমার অরিজিনাল প্রাইস হচ্ছে 100, 100-র সাপেক্ষে আমি 64 টাকায় জিনিসটা বিক্রি করতেছি, তার মানে অরিজিনাল প্রাইসের এটা কত পার্সেন্টের সমান? 64%-এর সমান না? এই যে উত্তর সি হবে, যে 64%-এর সমান দামে বিক্রি করতেছি। পরেরটাতে চলে যান 20 নম্বর, লাস্ট ম্যাথ আজকের। দেখেন 20-এ কি বলতেছে যে হোয়েন দ্য পার ইউনিট প্রোডাকশন কস্ট অফ অ্যান আইটেম ইজ টাকা 80 অ্যান্ড আদার কস্ট পার ইউনিট ইজ টাকা 20, দ্য প্রডিউসার মেক্স এ প্রফিট অফ 15% অন হিজ টোটাল কস্ট। If the production cost decreases by 20% and the selling price remains the same, calculate the profit in টাকা। বলতেছে যে একটা জিনিস তৈরিতে প্রোডাকশন কস্ট হচ্ছে 80 টাকা। দেখেন এই যে প্রোডাকশন কস্ট এটা 80 টাকা, আর অন্যান্য কস্ট কত টাকা? 20 টাকা। তার মানে টোটাল কস্ট আমার কত টাকা হবে? 100 টাকা। বলতেছে যে আপনি যদি 15% যদি প্রফিট করতে চান, দ্য প্রডিউসার মেক্স আ প্রফিট অফ 15% অন টোটাল কস্ট। আপনি যদি 15% প্রফিট করতে চান, অর্থাৎ 100 টাকার উপরে যদি আপনি প্রফিট 15 টাকা করেন, তাহলে সেলিং প্রাইস আপনার কত হবে? এই যে 115 টাকা। তারপরে বলতেছে যে যদি প্রোডাকশন কস্ট 20% কমে যায়, অর্থাৎ প্রোডাকশন কস্ট আগে 80 ছিল, এখন যদি 20% কমে যায়, তাহলে 80-র 20% কত? 16। তাহলে 80 টাকা থেকে কমে যদি 64 টাকা হয়ে যায়, দ্য সেলিং প্রাইস রিমেন্স দ্য সেম, আর সেলিং প্রাইস যদি আগের মতো 115 টাকায় থাকে, ক্যালকুলেট দ্য প্রফিট ইন টাকা। ক্যালকুলেট দ্য প্রফিট ইন টাকা, তাহলে আপনার লাভ কত টাকা হবে? তাহলে খেয়াল করেন, প্রোডাকশন কস্ট আগে 80 ছিল, এখন 64। এই অন্যান্য কস্ট আগেও 20 টাকা ছিল, এখনও 20 টাকাই থাকবে। তাহলে আপনার টোটাল কস্ট কত হবে? আপনি বলবেন যে টোটাল কস্ট হচ্ছে 64 আর 20 হচ্ছে 84 টাকা। তাহলে আপনার এই যে সেলিং প্রাইসটা যদি আগের মতোই 115 টাকায় থাকে, তাহলে এখানে আপনার প্রফিট কত টাকা হবে? আপনি বলবেন যে প্রফিট হবে 115 বিয়োগ 84 ইজ ইকুয়াল টু কত? এইদিকে 16, এদিকে 15, অর্থাৎ 31 টাকা আপনার প্রফিট হবে না? 31 টাকা আপনার প্রফিট হবে। যে আপনার সেলিং প্রাইস আগেও 115 ছিল, এখনও 115, উল্টো আপনার প্রোডাকশন কস্ট আগে 80 ছিল, এটা 64 হয়ে যাচ্ছে, অন্যান্য কস্ট 20 টাকায় থাকতেছে। তার মানে এখন আপনার টোটাল কস্ট 84 টাকা, বিক্রয় হচ্ছে 115 টাকা, তাহলে প্রফিট কত? 115 থেকে 84 বাদ দিলে এই যে 31 টাকা আপনার প্রফিট থাকে। এই যে উত্তর হচ্ছে অপশন এতে। বোঝা গেছে ভাই? এখন সহজ লাগবে, ঠিক আছে? আমরা প্রফিট লসের এই মানে অধ্যায়টা শেষ হওয়ার পরে আমাদের অন্যান্য অধ্যায় আরো ইজি মনে হবে। আজকে প্রফিট লস সহজ মনে হইল না? যে একদম সহজ ম্যাথ, ম্যাথগুলো আসলেই সহজ। সামনের 2টা ক্লাসে হয়তো আমরা একটু কঠিন কঠিন প্রশ্ন পড়ব, কঠিন কঠিন প্রশ্ন হয়তো আছে,
এখন কথা হচ্ছে ওই যে আগের 4টা ক্লাস করছি, এই জন্য আজকের ক্লাসটা বেশি সহজ মনে হয়েছে। আবার যখন প্রফিট লসের আরো 2টা ক্লাস করে ফেলবো তখন সামনের অধ্যায়গুলো আরো সহজ মনে হবে। ঠিক আছে, কারণ কনসেপ্টগুলো যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, তখন পুরো বিষয়টাই সহজ মনে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে সকাল 9টায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।